আলহামদুলিল্লাহ। আহ, আপনাদের এখানে লাইভ আসবো, বেসিক ম্যাথের ক্লাস করাবো। ভুল করে নিবন্ধনের বেসে চলে গেছি, লাইভ ওইখানে শুরু হয়ে গেছে। আরে 4-5 মিনিট তো চলে গেছে, কয়েকজনে কমেন্ট করছে ভাইয়া ভুল করে চলে আসছেন নিবন্ধন বেসে। ক্লাস হবে বেসিক ম্যাথের, চলে গেছি নিবন্ধন, ওইখানে লাইভটা শুরু হয়ে গেছিলাম। না বললে তো আমি তো ক্লাস করাইতেই থাকতাম। যদি না বলতো আমি তো ক্লাস করাতে থাকতাম। আমার মনেই ছিল না যে বেসিক ম্যাথের ক্লাস মানে ম্যাথে লাইভে চলে গেছে, এটা নিয়ে আপনার নিবন্ধন বেসে চলে গেছিলাম। স্মৃতি মন্ডল বলছেন না অনেক হ্যাপি না ভাইয়া, অনেক শীত। আর ওই যে ভুল করে বললাম না যে নিবন্ধন বেসে চলে গেছি, তো নিবন্ধন বেস থেকে ওই লাইভ কেটে আবার এখানে আসছি। না না, ক্লাস হবে। হ্যাঁ। উম, মানে একটু লেট হয়েছে এই কারণে, কারণ আমরা চলে গেছি নিবন্ধন বেসে। তো নিবন্ধন বেস থেকে আজকে জিকে ক্লাস হওয়ার কথা নিবন্ধন বেসে 8টা থেকে। 8টা থেকে জিকে ক্লাস নেওয়ার কথা, দেখি টিচার যদি উনি যদি আসে তাহলে অবশ্যই নিবন্ধনে জিকে ক্লাস দিব। সে ক্লাস হবে মনে হয়। না, এই জন্য সমস্যাটা হয়ে গেছে, নিবন্ধন বেসে চলে গেছিলাম। একটু সময় দিই সবাই রে, হ্যাঁ। এখন অনেকে নিবন্ধন বেসে বলতেছে ভাই আপনি তো বলে নিবন্ধন বেসে চলে আসছেন, এটা তো বেসিক ম্যাথের ক্লাস। তো তখন ওই লাইভ কেটে আপনাদের এখানে আসলাম, যে কি করলাম এটা। বুঝলাম না, এখন আবার কোনো গেলাম লাইভে? আমি বেসিক ম্যাথে আছি না এখন। না, এখন তো বেসিক ম্যাথে আছি। রেশমা আক্তার বলছেন আজকে ভর্তি হলাম, যাক আলহামদুলিল্লাহ। সেফ আহমেদ আলী বলছেন ভাই আজকে অনেক শীত। হ্যাঁ, ঢাকাতেই অনেক শীত, তাহলে মানে গ্রামের অবস্থা কি, এটা তো বোঝাই যায় যে ঢাকাতেই যদি এরকম ঠান্ডা হয়, মানে তাহলে গ্রামে কি অবস্থা। হ্যাঁ, বেসিক ম্যাথে আছি মানে উল্টা পাল্টা হয়ে গেছে। আজকে একটা ক্লাস নিছি আপনার, ওই ফ্রি ক্লাস নিছি পেজে। আবার নিবন্ধন বেসে চলে গেছি বলে একটু আগে। এখন আবার বেসিক ম্যাথে আসছে, এখন আবার বলতেছে, একজনে বলতেছেন স্যার আজকে ক্লাস উন্মুক্ত। তার মানে আমি আবার বললাম কি আছে কি, আবার কি পেজে চলে আসলাম কিনা, পরে চেক করে দেখলাম যে না ঠিক আছে, সব ঠিক আছে, সমস্যা নাই। আবিদা বৃষ্টি বলছেন আজকে ভর্তি হয়েছি যাস। জি, বিকালে ক্লাস নিছি। বেসিক ম্যাথে থাকলেই হলো। স্যার ক্লাস কি রেগুলারই নেবেন? আমি আসলেও আহ, ঢাকাতে আছি এখন। হয়তো সামনের সপ্তাহে আপনার ঢাকার বাইরে যেতে পারি। তো ঢাকার বাইরে গেলে তখন অফ থাকবে ক্লাস 2-1 দিনের জন্য, তাছাড়া আর কি। পারুল আক্তার বলছেন গ্রামের বাইরে বের হওয়া যাচ্ছে না। এটি তো গ্রামে কিন্তু মজা, এটা শীতে গ্রামে কিন্তু অনেক মজা। মানে আমার কাছে ভালো লাগে গ্রামে, যে শীতে মানে শীতটা ফিল করা যায় গ্রামে থাকলে। শহরে থাকলে কিন্তু শীতের এতটা ফিল করা যায় না, গ্রামে থাকলে ফিল করা যায়। রৌদ্র আহমেদ বলছেন স্যার গ্রাম হলো ডিপ ফ্রিজ আর শহর হলো নর্মাল ফ্রিজ, ঠিকই বলছেন। তানিয়া সুলতানা বলছেন ক্লাসের জন্য অনেকক্ষণ ধরে বসে আছি। যাই হোক, আজকে কিন্তু কঠিন ম্যাথ গুলা সহজ ভাবে করবো। মানে আজকে বেশি টাইম লাগবে না, আজকে কয়েকটা অঙ্ক, হ্যাঁ, এই কয়েকটা অঙ্ক শেষ করে দেবো, বেশি টাইম লাগবে না, হয়তো 1 ঘন্টা লাগতে পারে। রেহান আক্তার বলছে স্যার টাঙ্গাইল আসবেন কখন? টাঙ্গাইল সম্ভবত আপনার 20 তারিখের মাজা 20 তারিখের দিকে যাওয়া হতে পারে, চিন্তা ভাবনা করছি। প্রতিদিন নিলে, হ্যাঁ প্রতিদিনই নিতেছি এখন, আপাতত আপাতত প্রতিদিনই পাবেন। কয় তারিখ পর্যন্ত? আপনারা এই সপ্তাহটা প্রতিদিনই পাবেন ক্লাস, সমস্যা নেই। কামরুন নাহার ক্রিয়া বলছেন যে খেজুরের তাজা রস খাইতে পারবেন গ্রামে। আমাদের এলাকায় টাঙ্গাইলে আপনারা মানে আমরা যে এলাকায় থাকি ওইখানে কোনো খেজুরের রস পাওয়া যায় না, হ্যাঁ। আগে যখন কুমিল্লা থাকতাম তখন ভার্সিটিতে আশেপাশে খেজুরের রস ছিল, অনেক পাওয়া যেত, বাট আমাদের ওই দিকে পাওয়া যায় না এটা। খেজুর গাছ নেই আমাদের ওইদিকে। কবির হাসান বলছেন স্যার
টেলকা, টেলকা পড়ছে আজকে। টাঙ্গাইলেও কিন্তু এই ওয়ার্ডটা অনেক কোন কোন জায়গায় ইউজ করে, টেলকা। টেলকা মানে হইতেছে ঠান্ডা, তাই না? সখীপুরে আছে, বাট আমরা আমরা তো টাঙ্গাইল এলাঙ্গা ওইদিকে, হ্যাঁ কালিয়াতি এদিকে, এদিকে নেই। ঠিক আছে, যে কয়জন আসছে আমরা এদের দিয়ে শুরু করি। হ্যাঁ, পরে দেখা যাবো যে কে আসে কে না আসে। আলহামদুলিল্লাহ ভালো আছি। নীলাঞ্জনা বলছেন স্যার একদিন টাঙ্গাইলের গোপালপুর আসেন। গোপালপুর আমার কিন্তু মাঝে মাঝে যাওয়া হয়, টাঙ্গাইলে গেলে গোপালপুর যাওয়া হয়। ঠিক আছে, একদিন না, মানে আহ 1-2 মাসের মধ্যে একবার যাওয়া হয়। দেখেন আমরা শুরু করব। আজকে ঠান্ডার কারণে দেখা গেল স্টুডেন্ট কম। এখানে বলছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক। এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করার একটা সূত্র আছে। এই সূত্রটা কি, আমরা কিন্তু সূত্র দিয়ে অঙ্ক করব না, বাট সূত্রটা মনে রাখতে হবে যে আসে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার এন। সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার এন। সিটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। সেটা কি চক্রবৃদ্ধি মূলধন, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। বিটা হচ্ছে আগে যা জানতাম আসল, ওইটা আসলে। আর এনটা হচ্ছে সময়, আগের মতোই সময় বা বছর। আর আরটা তো আমরা জানি আগে যা ছিল সুদের হার। হার তো এই জিনিসটি, এই সূত্রটা আপনি মনে রাখতে পারেন, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার এন। এইটা আপনি মনে রাখতে পারেন, এটা মনে রাখলে আমাদের হয়ে যাবে। এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন বলতে কি বোঝায়, সুদ প্লাস আসল। চক্রবৃদ্ধি মূলধন মানে সুদ, চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল একসাথে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার এন। মানে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল। এখন চক্রবৃদ্ধি সুদরা কি, এটা তো বুঝি না, না এটাকে বুঝিনি চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি। মনে করেন 100 টাকা, 1000 টাকা রাখি, হ্যাঁ ভালো হবে। 1000 টাকা 2 বছরের জন্য, 2 বছরের জন্য ব্যাংকে রাখলাম। 2 বছরের জন্য ব্যাংকে রাখলাম চক্রবৃদ্ধি সুদে। সুদরা কয় পার্সেন্ট, 10% সুদে আমি 1000 টাকা 2 বছরের জন্য 10% চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে রাখলাম। এখন 2 বছর পরে টোটাল আমি কত টাকা পাবো, 2 বছর পরে টোটাল আমি কত টাকা পাবো। এখন দেখেন চক্রবৃদ্ধি সুদ আমি রাখছি কয় বছরের জন্য, 2 বছরের জন্য। এখন প্রথম বছরে দেখেন, প্রথম বছরে এই 1000 টাকার 2 বছর না, 2 বছরকে ভাগ করি, 1 বছর 1 বছর। প্রথম বছরে এইটার 10% আমি সুদ পাবো, তাহলে 10% মানে কত, 10/100। এটা কিন্তু বেসিক কোনো অঙ্ক না, হ্যাঁ এই শূন্য শূন্য কাটান। তার মানে প্রথম বছরে আমি সুদ পাইলাম 100 টাকা। এখন দ্বিতীয় যে বছর হবে, দেখেন প্রথম বছরে কার উপরে সুদ পাইছি, 100 টাকা, কিন্তু দ্বিতীয় বছর 1000 টাকার উপরে। দ্বিতীয় বছরে আমার টাকা হয়ে যাবে কত, এই 1000 প্লাস এই যে সুদ পাইছি, এই সুদের উপরেও আমি সুদ পাবো। তার মানে হয়েছে দ্বিতীয় বছরে আমি 1100 টাকার উপর সুদ পাবো। 1100 টাকার উপর আমার সুদ কত, এই 10%ই পাবো। দেখেন সুদের উপরে সুদ, এইটার 10%, 10% মানে কত, 10/100। দেখেন এইটা, এটা কাটা, এইটা কাটা। তার মানে 2 নম্বর বছরে এসে আমি সুদ পেলাম কত টাকা, 110 টাকা। দেখেন মুনাফা মানে সুদের হারের পার্সেন্টেজ কিন্তু সেম 10%, কিন্তু প্রথম বছরে আমি 1000 টাকার উপরে সুদ পেয়েছি। মানে প্রথম বছর শেষে আমার টাকা হয়ে গেল কত, আগে ছিল আমার 1000, প্রথম বছরে সুদ পেলাম 100 টাকা দেখলাম, তাহলে টোটাল হয়ে গেল 1100 টাকা। এই দ্বিতীয় বছরে আমি এই 1100 টাকার উপরে আবার 10% সুদ পাবো, তখন হয়ে যাবে কত, তখন হয়ে গেল 110 টাকা আমি পাইলাম। তার মানে আমার আগে ছিল 1100, এরপরে পেয়ে গেলাম 110 টাকা। 3 বছর মানে 2 বছর শেষে আমি টাকা পাইতেছি কত, 1210 টাকা। কত পেলাম, 2 বছর শেষে টাকা পেলাম 1210 টাকা। আর এটা যদি নরমাল মুনাফা হতো, 2 বছরের নরমাল মুনাফা, তাহলে কি হইতো, আমার কিন্তু সুদের উপরে সুদ পাইতাম না, কি পাইতাম,
1000 টাকা পাইছি, দ্বিতীয় বছরের জন্য এই 1000 টাকার উপরে, প্রথম বছরে 1000 টাকার উপরে সুদ পাইলাম নরমাল যদি হয়, নরমাল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে। দ্বিতীয় বছরেও এই 100 টাকা, প্রথম বছরে 100 টাকা সুদ পেলাম, দ্বিতীয় বছরে 100 টাকা, টোটাল হইতাছে 200 টাকা সুদ পাইতাম। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে যে আমি কত টাকা পাইতেছি টোটাল 100 আর 110, এখানে কিন্তু 210 টাকা পাইতেছি সুদ। মানে এইটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, মানে সুদের উপরে সুদ পাবেন, মানে সুদ তার উপরে সুদ, এইটাই চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, ক্লিয়ার কিনা? দেখেন চক্রবৃদ্ধি সুদরা ক্লিয়ার কিনা? হ্যাঁ, টুঙ্গিপাড়া প্রধানমন্ত্রী আসছে পিঠা খেতে, আপনিও আসেন, ইনশাল্লাহ যাবো একদিন। দেখেন চক্রবৃদ্ধি সুদরা ক্লিয়ার হয়েছে কিনা, যে চক্রবৃদ্ধি সুদ আর চক্রবৃদ্ধি মূলধন। এখন এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধন কোনটাকে বলবো? এই যে 1210, টোটাল কত হয়ে গেল? এই 1000, একবার সুদ পেলাম 100, আবার সুদ পেলাম 110, টোটাল হইতাছে কত? দেখেন 0 1 2 1, 1210, এইটা হইতেছে চক্রবৃদ্ধি মূলধন। সি এর মান, সি এর মান কত? এই যে 1210, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, মানে চক্রাকারে বৃদ্ধি পায়। এইটা যদি ক্লিয়ার হয়, এইটা যদি ক্লিয়ার হয়, চক্রবৃদ্ধি সুদ কিছুই না, এটা সহজ বিষয় হচ্ছে, আমি এক বছরে এই যে 1000 টাকা আমি রাখছিলাম ব্যাংকে, এক বছরের জন্য আমি 1000 টাকা ব্যাংকে রাখলাম 10% সুদে, তো এক বছর পরে আমি এটার উপরে সুদ পাবো কত? দেখেন এইটার 10%, তার মানে 10%, এটা 100 টাকা সুদ পেলাম। দ্বিতীয় বছরে যে দেখেন, এটা তো এক বছরের জন্য একদা বুঝলাম, দ্বিতীয় বছরে যে আমার কি হবে? এই 1000 টাকার সাথে এই সুদরা অ্যাড হবে, তাহলে 1000 টাকার সাথে এই সুদ 100 টাকা যদি অ্যাড হয়, তাহলে 1100 টাকা, এই 1100 এর 10% সুদ পাবো, তখন কিন্তু আমি সুদের উপরে সুদ পাইতেছি। হ্যাঁ, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটেন, এই যে 110, তার মানে দেখেন টোটাল সুদ কত হলো? 210, আর আমার মূলধন কত ছিল? 1000, এই 1000 এর সাথে 210 সুদ, টোটাল সুদ যোগ করলে 1210, এইটাই হচ্ছে সি এর মান, মানে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। এখন যে অঙ্কটা আছে, আমরা কি সূত্র বলছিলাম? সি ইকুয়াল পি ইনটু 1 প্লাস আর এর পাওয়ার এন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সুদ প্লাস আসল, এটা সুদ আসল, চক্রবৃদ্ধি সুদ আসল, এইটা সি ইকুয়াল পি ইনটু 1 প্লাস আর এর পাওয়ার এন। এখানে পিটা কি? আসল, এখানে পিটা আসল, এইটা মনে রাখলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখে নিবেন। আমরা যদি বেসিক ম্যাথে চলে যাই, তাহলে আপনাকে বোঝাতে পারবো আমি, যে জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখলেন, প্রথম বছর আনতে 4 চক্রবৃদ্ধি মূলধন কত? মানে প্রথম বছর আনতে তার চক্রবৃদ্ধি মূলধন কত? এখন চক্রবৃদ্ধি মূলধন যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা আমরা সূত্রটা একটু দেখাই। সি ইকুয়াল কি দেখাইছিলাম? পি ইনটু 1 প্লাস আর এর পাওয়ার এন। এখন কি কি? পিটা হচ্ছে আসল, এখানে আসল কত? 3000 টাকা, ভালো কথা, আসল হচ্ছে 3000 টাকা। এখানে আর এর মান কত? এই যে 10%, ভালো কথা, 10%। তারপরে এন এর মান কত? 1 বছর। এটাই তো অঙ্কটা, তো এইটাই, এন এর মান 1 বছর। তো সি ইকুয়াল পি, পি মানে কত পেলাম? 3000, 1 প্লাস আর এর মান কত? 10%, যা আছে তাই, আমি একটা জাস্ট আমি দেখাইতেছি, এটার মান হইতেছে এন এর মান 1, তাহলে 3000 1 প্লাস এই যে 10% মানে কত? 10/100, উপরে 1 দিলেও যা, না দিলেও তাই। তাহলে দেখেন 3000 এত গুণ ইনটু এটা, দেখেন কত হয়? এটাকে এটা দ্বারা গুণ, মানে লসাগু করলে উপরে হবে 100, 110/100। আলটিমেট আমাদের এই 0 0, এই 0 0 কাটেন। এখন যদি আপনি গুণ করেন, দেখেন এখানে 0, দুইটা শূন্য আছে, 3 3, তার মানে এক বছর শেষে আমরা কত পেলাম? চক্রবৃদ্ধি মূলধন পেলাম 3300, 3000 টাকা এক বছর পরে আমরা পেলাম 3300। দেখেন এখন এই যে 3300, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সি এর মানে চক্রবৃদ্ধি মূলধন আমাদের চেয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, এক বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা একই, এক বছরের জন্য যদি হয়, কারণ এক বছরে তো সুদের উপরে তো কোনো সুদ নাই, এক বছর পরে আপনি যা পেলেন এইটাই। তার মানে এক বছর আনতে যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে বলে, আমাদের এত কিছু করার দরকার নাই, এত কিছু করার দরকার নেই। তাহলে কিভাবে বের করব? টেকনিকটা বুঝিয়ে দেই। এক বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে, আবারও বলতেছি, তাহলে কি মোট যে টাকা দেওয়া থাকবে এটা 3000, এটার সাথে
এই দেখেন নিচে সব সময় 100 হবে, নিচে সব সময় 100, আমি বুঝিয়ে দিই। উপরে হবে কি 10% মুনাফায়, 100-র সাথে 10 যোগ করবেন, 100-র সাথে 10 যোগ করলে কত হয় 110। যদি বলতো 20% মুনাফায় 100-র সাথে 20 যোগ করবেন, যদি বলে 30% মুনাফায় 100-র সাথে 30 যোগ করবেন, তাহলে এই যে 110 উপরে লিখলাম। এখন দেখবেন এটা কয় বছরের কথা বলছে, প্রথম বছর মানে 1 বছরের জন্য, এই জন্য এটা একবার লিখলাম। এখন যদি বলতো যে 2 বছর, 2 বছরের জন্য এইটা আমরা লিখবো 2 বার, এই যে সংখ্যাটা। এখন যদি বলে যে 3 বছরের জন্য, এই সংখ্যাটা আমরা লিখবো 3 বার। যদি বলে 4 বছরের জন্য, এই সংখ্যাটা আমরা লিখবো 4 বার। ক্লিয়ার? মানে যত বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলবো, এই সংখ্যাটা প্রথমে আমরা এই সংখ্যাটা লিখবো যে 100-র সাথে কত যোগ, এই যেখানে যত পার্সেন্টেজ দেওয়া থাকবে 100-র সাথে এটা যোগ করে উপর লিখবো, নিচে সবসময় 100, আর যত বছর উল্লেখ থাকবে ঠিক ততবার এটা লিখবো। এখন আসেন, আমাদের তো উল্লেখ আছে এই অঙ্ক একবার, তাহলে তো সহজ ব্যাপারটা, যেগুলো আমাদের দরকার নাই, এতবার তো দরকার নাই, একবার উল্লেখ আছে। দেখেন আবার ভাইবেন না যে এই দাগ আপনাদেরও দিতে হবে। হ্যাঁ, এইটা দেখেন এখন কি হয়েছে, 1 বছরের জন্য বলছে, কেটে দেন 2টা শূন্য, কাটা। 3 দিয়ে গুণ করলে 33, একটা শূন্য 2টা শূন্য, 3300 টাকা। দেখেন চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 3300 টাকা। এখন চক্রবৃদ্ধি মূলধন না বলে যদি বলতো চক্রবৃদ্ধি মুনাফা কত বা চক্রবৃদ্ধি সুদ কত, এটা তো সুদ প্লাস আসল, চক্রবৃদ্ধি মূলধন মানে সুদ প্লাস আসল। এখন যদি বলতো যে চক্রবৃদ্ধি মুনাফা কত বা চক্রবৃদ্ধি সুদ কত, চক্রবৃদ্ধি মুনাফা কত হবে, এই যেটা চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল থেকে, চক্রবৃদ্ধি সুদ মানে চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু মূলধন যেটা, আসল যদি বাদ দেই, এই যেটা যে বের হইতেছে, এই 300 টাকা হচ্ছে 1 বছরের জন্য আমরা চক্রবৃদ্ধি সুদ পেলাম। কত টাকা? 300 টাকা। মানে একটা দিয়েই আমি কিন্তু সব বুঝিয়ে দিছি, একটা দিয়ে আমি কিন্তু সব বুঝাই দিলাম। 1 বছর 2 বছর 3 বছর আসলে কিভাবে করব, আমরা কিন্তু অঙ্ক করব এইভাবে। এইটা দেখেন এমন কেউ আছেন কিনা বুঝেন নাই, এরকম আছেন কিনা, এইটা বুঝেন নাই এমন কেউ আছেন কিনা একটু জানাবেন। নাজমুন নাহার বিথি বলছেন চক্রবৃদ্ধির অঙ্ক খুব সহজ। ইডওয়ার্ড আতিক বলছেন সেজন্যই তো বলে সুদের টাকার সাথে ঘোড়াও দৌড়ে পারে না। এমন কেউ আছেন বোঝেন নাই চক্রবৃদ্ধি মূলধন, কিন্তু অনেকে কিন্তু আগে কিন্তু কঠিন ভাবে পড়ছেন বা বইয়ের মধ্যে কঠিন ভাবে লেখা আছে, বাট আমরা যেভাবে পড়াচ্ছি আমার মনে হয় যে কঠিন লাগার কথা না। এটা যদি বুঝে থাকি চলে যাই, চলেন একটু কঠিন কঠিন অঙ্কে চলে যাই। হ্যাঁ, এইটা আছে কি বলছে, শতকরা 20% মানে 20 টাকা হার মুনাফায় 500 টাকা 2 বছরের জন্য, 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে, আগের মতো সূত্র তো একটাই, 500 হইতেছে আসল, তাহলে আসল ইনটু কি হবে, দেখেন শতকরা মানে 20%, শতকরা 20 টাকা মানে কি 20%, 100-র সাথে কি যোগ করতে হবে, 20 যোগ করতে হবে, 120। তাহলে এই 120 নিচে তো সব সময় 100। এখন তাকাইতে হবে কয় বছর, 2 বছর। এটা কয়বার লিখতে হবে, 2 বার লিখতে হবে, নিচে হবে 100। এখন কাটাকাটি করেন, 0 0 0 0, এই 0 এই 0 এই 0 এই 0, এখন কাটাকাটি করেন, 5 12 কত 60, 60 কে আবার 12 দ্বারা গুণ করতে হবে, 6 12 কত 72, 720। দেখেন আগেরটার মধ্যে অনেক কথা বলছি না, এটার মধ্যে কিন্তু কথা বলা লাগে নাই। এই যে এইটাই তো আবার বুঝাইলাম, আর কি বুঝাবো বলেন, মানে এইটাই তো আমি আবার বুঝাইলাম, এ তো কিছুই আমি কিছুই বুঝাই নাই, কি বুঝাইছি, যা আসলটা দেওয়া থাকবো আসলের সাথে যত পার্সেন্টেজ থাকবে এটা যোগ করে উপরে লিখবো, নিচে সবসময় 100। এই জিনিসটা কত বছর, 2 বছরের জন্য আছে, এই জন্য 2 বার লিখছি। এই জিনিসটা 1 বছরের জন্য থাকলে 1 বার লিখতাম, এই জিনিসটা 3 বছরের জন্য থাকলে 3 বার লিখতাম, 4 বছরের জন্য থাকলে 4 বার লিখতাম। এইটাই, বুঝার কিছু নাই। এর চেয়ে সহজ ভাষায় আর কিভাবে বলবো বলেন, মানে ম্যাথ বোঝানোর জন্য এর চেয়ে সহজ ভাষা হয়, বলতে পারেন যে এর চেয়ে সহজ ভাষা কোনটা, মানে ম্যাথ বোঝানোর জন্য এর চেয়ে সহজ ভাষা কোনটা বলেন আমাকে। তাসমিন নাহার, তারপরেও বলেন কি বলেন স্যার আবার, মানে আমি বুঝি না এটা কি একটা রোগ হয়ে গেল আমার ক্লাসে।
হ্যাঁ স্যার, এত সহজ জিনিস স্যার আবার বুঝলাম না কিছু। এটা কি কেউ কেউ আমার মনে হয় এটা মুখস্থ করে ফেলছেন, মানে বলে বলে ফেলেন, বলে কমেন্টে এসে বলে ফেলেন যে ভাইয়া আবার। পরের অঙ্কটা দেখেন, সর্বোচ্চ আসলে পরীক্ষায় 3 বছরের জন্য আসতে পারে। হ্যাঁ, এইখানে বলছে যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন। যদি চক্রবৃদ্ধি মূলধন থাকে, টেকনিক আমাদের এইটা কি বলছে, চক্রবৃদ্ধি মূলধন। ভালো কথা। আসল কত এইটা লেখেন, এইটা ইন্টু কয় পার্সেন্ট, 10%, 100 সাথে 10 যোগ করেন, তার মানে 110। নিচে তো সব সময় 100। কয় বছর, 3 বছর। কয়বার লিখব, 3বার, একবার, দুইবার, আর একবার, 3বার। নিচে কত, 100। ঠিক আছে, তারপরে কি হবে, এই শূন্য কাটেন, এই শূন্য কাটতে ভালো লাগে না, এইভাবে শূন্য শূন্য কাটতে কিন্তু ভালো লাগে, আমার নিজেরই ভালো লাগে। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এইটা, 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 এইটা। এখন আসেন গুণের পাল্লা, তাই না? 8 ইন্টু 11। আমরা প্রথমে এই দুইটাকে গুণ করব, এই দুইটা 11কে 11 দ্বারা গুণ করলে 121। ভালো কথা। এখন পরের গুণটা, এই 11কে আমরা এটা দ্বারা গুণ করি। এটা এই গুণ করার সিস্টেমটা শিখে রাখেন। 11 দ্বারা কোন সংখ্যাকে গুণ করার সিস্টেম কি, এই প্রথমটা আর শেষটা লিখবেন আগে, প্রথমটা আর শেষেরটা, তাই না? তাহলে কি এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল কোথায় হবে, 2 আর 3 যোগ করলে 3, আবার 2 3 যোগ করলে 3, তার মানে 1332। 121কে যদি 11 দ্বারা গুণ করি 1332। এইখানে আবার এটাকে 8 দ্বারা গুণ করতে হবে। 8 দিয়ে গুণ করলে কত হয়, মিলে না কেন, কোনো ভুল আছে নাকি? আচ্ছা দেখতেছি কত হয়। 8 2 16 6, 3 8 24, আর 1 কত, 25 5, 3 8 24, আর 2 26 6, হাতে থাকে 2, 8 দিয়ে 10, 10,665 হয় কেন দেখেন তো, 48 তো হওয়ার কথা। কোথায় ভুল করলাম, 1331 হবে না? ও সরি, এখানে 1 হবে, এই যে জন্য মিলতেছে না। এই যে এখানে আমরা বলছিলাম প্রথমটা আর শেষেরটা লিখতে হবে। এখানে এই যে 11 দিয়ে যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে, মানে 131কে 11 দিয়ে গুণ করব, এই প্রথমটা আর শেষেরটা লিখবো, প্রথমটা আর শেষেরটা। এরপরে গুণ করব কি, এই দুইটা যোগ মানে 131 না 132, সরি 121। এরপরে কি হবো, এই দুইটা যোগ করব, এই দুইটা যোগ করলে 3, আবার এই দুইটা যোগ করলে 3। তার মানে একবারে কিন্তু সহজ আপনি কি করতে পারেন, গুণ করতে পারেন। মানে 11 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করা, তার মানে 1331 হবে। এই জন্য কিন্তু আমাদের মিলে নাই, এটা মনে রাখবেন। আমি কিন্তু এখানে 2 দিয়ে ফেলছি। হ্যাঁ, এখানে কত হবে, 8, 3 8 24 4, হাতে 2, 3 8 24, 26 6, 8 10। এটা কিন্তু অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা, হ্যাঁ দেখেন বুঝছেন কিনা এটা। ঠিক আছে, কাগজে করতে পারবো, মুখে মুখে। আপনি পরীক্ষার হলে, পরীক্ষার হলে আপনি কি করবেন, এই আপনি প্রশ্নের মধ্যে রাফ করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রশ্নের মধ্যে রাফ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা দেখেন, এই অঙ্কটা ক্লিয়ার কিনা, এই অঙ্কটা ক্লিয়ার কিনা। এখন আসেন একটু ব্যতিক্রম টাইপের একটা অঙ্ক আছে, এটা যদি আমি একটু আসি, একটু ব্যতিক্রম টাইপের। কেন ব্যতিক্রম টাইপের, এটা একটু বুঝতে হবে, অঙ্কটা বুঝতে হবে। হ্যাঁ, 43তম বিসিএসির অঙ্ক। বলা আছিল যে বার্ষিক 20% যৌগিক মুনাফায় মূলধন এত টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে হিসাব করা ধরা হয়,
তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? এটা বুঝতে হবে। কেন বুঝতে হবে ভাইয়া? কারণ হচ্ছে যে অর্ধ বছর 2 বছরের জন্য হিসাব করতেছে। বছর কয়টা? 2টা, কিন্তু বলতেছে অর্ধ বছর হিসাবে, মানে 1 বছরে 2বার করে সুদ পাবে। 1 বছরে 2বার, 1 বছরে যদি 2বার সুদ পায়, 1 বছরে, অর্ধ বছর মানে কি 1 বছরে 2বার হয় না, 6 মাস 6 মাস, অর্ধ বছর এটাই তো বোঝায়। 1 বছরে 2বার সুদ পাবো, তাহলে 2 বছরে সুদ পাবো কত? 2 × 2, টোটাল 4 বার। তাহলে এখানে সময়টা হয়ে যাবে কত? n = 4 বছর। যদি অর্ধ বছর বলে, অর্ধ বছর থাকলে সময়টা হয়ে যাবে 4 বছর। অর্ধ বছর হলে সময়টা কত বছর হয়ে যাবে? 4 বছর। মানে এখানে সময় যা থাকবে তার দ্বিগুণ হয়ে যাবে যদি অর্ধ বছর থাকে। এখানে যত সময় থাকবে তার দ্বিগুণ। আর এখানে এই যে মুনাফাটা হয়ে যাবে, যেহেতু অর্ধেক, বছরে 20% মুনাফা, বার্ষিক কিন্তু 20% মুনাফা। 1 বছরে মুনাফা পাবে কত? 20%। 1 বছরে মুনাফা পাবো 20%, কিন্তু আমরা ধরতেছি অর্ধ বছর হিসাবে, তাহলে অর্ধেক বছরে মুনাফা কত পাবে? 10%। অর্ধেক বছরে মুনাফা কত পাবে? 1 বছরে, টোটাল 1 বছরে 20% মুনাফা যদি পায়, অর্ধেক বছরে, অর্ধ বছর হিসেবে আমরা কাজ করতেছি এই অঙ্কে, তাহলে অর্ধ বছরে মুনাফা পাবে 10%। এই জন্য অর্ধ বছর উল্লেখ থাকলে, সহজ টেকনিক যেটা আমি এটা বলে দিই, অর্ধ বছর যদি উল্লেখ থাকে, যদি ক্রিটিক্যাল টাইপের, এই ম্যাথগুলো নরমালি আসে না, বিসিএস বা ব্যাংকে আসে, অন্য চাকরির পরীক্ষায় এই যে অর্ধ বছর দিয়ে অঙ্ক খুব কম আসবে। যদি আসে, যে টেকনিকটা এইখানে যত পার্সেন্ট মুনাফা, যত পার্সেন্টেজ দেওয়া থাকবে সুদের হার, এইটা অর্ধেক হয়ে যাবে, যেহেতু অর্ধ বছর বলছে, আর এইটা হয়ে যাবে দ্বিগুণ, কারণ 1 বছরটাকে 2 ভাগ করতে হবে। 1 বছরে 2 বার সুদ পেলে 2 বছরে পাবো কয়বার? 4 বার। 3 বছর যদি উল্লেখ থাকতো 6 বার। 4 বছর উল্লেখ থাকলে কত পাবে? 8 বার সুদ পাবে। তো এই জন্য কিন্তু সময় হয়ে যাবে দ্বিগুণ, মানে যা থাকবে সময় হয়ে যাবে এটার দ্বিগুণ, আর বছরটা হয়ে, এখানে মুনাফার হার কি হয়ে যাবে? যা থাকবে তার অর্ধেক। তাহলে কিন্তু কাজ শেষ। এটাকে আমাদের অর্ধেক ধরে নিতে হবে, এটাকে দ্বিগুণ ধরে নিতে হবে। এখন আমাদের আসল কত ছিল? 10,000। আসল কত? 10,000। এইটাতে আমাদের কয় পার্সেন্ট? এটা 120%, কিন্তু 120 কিন্তু লেখা যাবে না, লিখতে হবে এইটা যোগ করতে হবে। 100 সাথে এটা যোগ করলে 110/100 ইন্টু 110/100। কয় বছর লিখতে হবে? 2 বছর না, কিন্তু বছর কিন্তু 4। 110/100 ইন্টু 110/100। এই এখন আসেন কাটাকাটি করব। হ্যাঁ, এই 0 0, এই 0 0, এই 0 0, এই 0 0, এখানে 2টা, এখানে 2টা, 4টা, এখানেও টোটাল 4টা। এখন আমাদের কি হইতাছে দেখেন তো, এখানে সব কাটা। 11 1 বার, 2 বার, 3 বার, 4 বার। 11 এর পাওয়ার কত আছে? 11 আছে কয় বার? 11 আছে টোটাল 4 বার। অঙ্ক কিন্তু এক লাইনে শেষ। মনে হইলো যে অনেক বড় অঙ্ক, অনেক কঠিন, মনে হচ্ছে যে অনেক বড়, অনেক কঠিন। টেকনিক জানা থাকলে দেখেন 11 এর পাওয়ার 4, 11 এর পাওয়ার 4 আছে কিনা, এত সহজ মনে হইতেছে না এখন যে অঙ্কটা। এটা দেখেন, এটা সহজ মনে হইতেছে কিনা এখন? এত বড় অঙ্ক মনে হইলো যে অনেক বড় হবে, না জানি কি হবে, তাই না? এখন কিন্তু আমার কাছে মনে হইতেছে যে যারা এটা করছেন তাদের কাছে কিন্তু কঠিন মনে হওয়ার কথা না। এই অঙ্কটা, এই চ্যাপ্টারের মধ্যে আমার মনে হয় সবচেয়ে কঠিন অঙ্ক এটা। রায়হান আহমেদ রাফসান বলছে আরেকবার। দেখি আর কে বলে আরেকবার। এই অঙ্ক কিন্তু কারো কাছে ইজি না ভাইয়া। এখন যে আপনি বলতেছেন ইজি লাগতেছে, বাট আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের, যারা আমাদের এই কোর্সে ভর্তি নেই, আবারও বলতেছি, যারা আমাদের, আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু বা বান্ধবী, তাদেরকে করবে, তাদেরকে বলবেন যে এই অঙ্কটা একটু করে দাও তো, 43তম বিসিএস এর এই অঙ্কটা একটু করে দাও, মানে তাহলে বুঝবেন যে সে কিভাবে করতে 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 পাতা শেষ করে ফেলবে, অঙ্ক মিলাইতে পারবে না। চন্দনা দাস বলছেন আরেকবার। হাফসামণি বলছেন আরেকবার প্লিজ। রিমা ইসলাম আরেকবার। এখন একবারে সহজ ভাষায় বলবো। হ্যাঁ, যদি দেখেন যে যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে হিসাব করতেছে, কয় বছর? অর্ধ বছর। যে বছরটা থাকবে এই বছরটা ডবল করে দিবেন। অর্ধ বছর লেখা থাকলেই যে বছরটা থাকবে বছরটা ডবল করতে হবে। আছে 2, তাহলে বছর চিন্তা করতে হবে 4। আমাদের 4 বছরের জন্য অঙ্ক করতে হবে, এটা গেল। আবার অর্ধ বছর হিসাবে যেহেতু বলছে, এটা তো বার্ষিক মুনাফা পায়, বার্ষিক 20%, তাহলে অর্ধেক বছর কত হবে? এখানে যা মুনাফা থাকবে
অর্ধ বছর যদি লেখা থাকে অঙ্কে, এখানে যা লেখা থাকবে এটার অর্ধেক ধরে হিসাব করতে হবে। তার মানে আমাদের অঙ্কটা করতে হবে কি, যে 10% যৌগিক মুনাফায় মূলধন এত টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করা হলো। কয় বছরের জন্য? 10% যৌগিক মুনাফায় 10,000 টাকা কয় বছরের জন্য? 2 বছর না, 4 বছরের জন্য বিনিয়োগ করা হলো। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে আমাদের মূলধন কত ছিল? 10,000। একটু খেয়াল করবেন এখন, 10,000। তাহলে পার্সেন্টেজ কোনটা হবে? এটা না এটা? এটা হবে, যেহেতু অর্ধ বছর বলছি যেন অর্ধেক। তাহলে 10%, 10% মানে কত? 110 লিখতে হবে উপরে। হ্যাঁ, 110/100 এটা লিখলাম। এখন আমাদের কয় বছরের জন্য বের করতে হবে? 4 বছরের জন্য। এটা তো 1 বছরের জন্য হইলো, তাহলে 2 বছরের জন্য আরেকবার লেখেন। এটা হলো 2 বছরের জন্য। যদি বলে এটা হইতেছে 3 বছরের জন্য, এটা হচ্ছে 4 বছরের জন্য। ক্লিয়ার? এখন দেখেন, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, শূন্য, কাটা। দেখেন তো কি হইতেছে? 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11। তার মানে 11 কয়বার আছে? 11 আছে 4 বার। তার মানে 11 পাওয়ার 4। এটাতে কি বোঝায়? 11 পাওয়ার 4 মানে 11 আছে 4 বার। এটা কিন্তু অ্যান্সার। আপনার কিন্তু সুবিধা হয়েছে 11 পাওয়ার 4 দিয়ে। যদি আপনার করে দেওয়া থাকতো, এইভাবে না দেয়া গুণ আকারে সরাসরি গুণ করলে যা অ্যান্সারটা আসবে এটাই হইতো অ্যান্সার। তো এইখানে যেহেতু 11 পাওয়ার 4 দেওয়া আছে, আমাদের তো এক লাইনে হয়ে গেল। ক্লিয়ার? এখন বলেন। এটা আমরা অলরেডি করে ফেলছি, এটা চলে যায়। এখন দেখেন আগের অঙ্কটা আর এটার মধ্যে পার্থক্যটা কি। এটা যদি বলি বার্ষিক 10% মুনাফায় 10,000 টাকা, বার্ষিক 10%, 10,000 টাকা 2 বছরের জন্য, যাই হোক 10,000 টাকা 2 বছরের জন্য, বার্ষিক 10% মুনাফায় 10,000 টাকা বিনিয়োগ করা হলো, এরকম হবে অঙ্কটা। 10,000 টাকা বিনিয়োগ করা হলো, 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? এখন খেয়াল করেন, চক্রবৃদ্ধি মুনাফা চেয়েছে, নট চক্রবৃদ্ধি মূলধন। এতক্ষণ আমরা যে জিনিসটা বের করছিলাম ওইটা চক্রবৃদ্ধি মূলধন ছিল। চক্রবৃদ্ধি মূলধন কি থাকে? চক্রবৃদ্ধি মূলধনে এতক্ষণ আমরা যে জিনিসটা বের করছিলাম ওইখানে ছিল চক্রবৃদ্ধি মূলধন, মানে সুদ প্লাস আসল ছিল। আগে যে অঙ্কটা করছিলাম সুদ প্লাস আসল, কিন্তু এখন যে অঙ্কটা শুধু সুদ বের করতে বলছে, শুধু সুদ বের করতে বলছে। আগেরটা কি ছিল? সুদ প্লাস আসল। আগে যাবো এরকম চক্রবৃদ্ধি মূলধন মানে সুদ প্লাস আসল, কিন্তু এখন বের করতে বলছে সুদ কত। এখন আপনি চিন্তা করে দেখেন, আমরা যদি চক্রবৃদ্ধি মূলধনটা যদি বের করতে পারি, মানে সুদ, চক্রবৃদ্ধি মূলধন মানে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল যদি বের করতে পারি, ওইখান থেকে যদি এই যে সুদ প্লাস আসল থেকে এই আসলটা তো জানাই আছে, এটা এই আসলটা যদি বাদ দিই তাহলে তো সুদ বা মুনাফা এইটাই তো চাইছে। তার মানে টেকনিক তো আগেরই, সব সেম। আমরা কি করব দেখেন, একটু খেয়াল করবেন। আসল কত? আগের মতোই আমরা আগে চক্রবৃদ্ধি মূলধন বের করব। কি বের করব? চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আসল 10,000 ইন্টু কয় পার্সেন্ট বলছে? 10%, তার মানে 110/100। কয় বছরের জন্য? 2 বছর, তার মানে এটা 2 বার লেখেন। ঠিক আছে, কাটাকাটি করেন, 0 0 0 0, এই 0 0, এই 0 0। এখন 11 কে 11 দ্বারা গুণ করলে কত হয়? মানে মূলত আমাদের কিন্তু এইটা হইতেছে, তাই না? 11 ইন্টু 11, একটু লিখে দিই তাহলে সুবিধা। 11 কে 11 দ্বারা গুণ করলে 121, তাহলে 100 ইন্টু 121, তার মানে কত হইতেছে? দুইটা শূন্য, এটা 12,100।
এটা হইতেছে কি 12,100, তাই তো হয় নাকি? 12,100। তাহলে এখন খেয়াল করেন আমরা কি পেলাম? আমরা পেলাম সুদ প্লাস আসল পেয়েছি, সুদ প্লাস আসল। এই যে চক্রবৃদ্ধি মূলধন মানে কি? সুদ প্লাস আসল, এটা মনে রাখেন, তাই তো হয়। সুদ প্লাস আসল কত পাইতেছি? 12,100। আর শুধু আসল কত? শুধু আসল কত? 10,000। এই যে, তাহলে সুদরা আমরা কত পেলাম? 2100। দেখেন, বুঝেন নাই কারা? সুদ সুদ প্লাস আসল যে জিনিসটা, চক্রবৃদ্ধি মূলধন মানে সুদ প্লাস আসল। আগের অঙ্কে আমরা সব বের করছি চক্রবৃদ্ধি মূলধন, ওইখান থেকে শুধু আসল যেটা একটা বাদ দিলাম। তাহলে 2100 টাকা হইতেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এখন দেখেন কে কে বোঝেন নাই? কেউ আছেন বোঝেন নাই? যাক, আলহামদুলিল্লাহ। আগের অঙ্ক এটা সেম, খালি জাস্ট আগেরটা বের করতে বলছিল সুদ প্লাস আসল কত, মানে চক্রবৃদ্ধি মূলধন কত। এখন বলতেছে শুধু সুদ কত। পৃষ্ঠা নম্বর হচ্ছে জব ম্যাথের 139। পরের অঙ্কটা একই অঙ্ক। দেখেন 7% হার সুদে কত টাকা? 1,000 টাকা। আর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? কইরা নিবেন, একই অঙ্ক, সব সেম। আবার আর করতে পারবো না ভাইয়া। জব ম্যাথ বই আপনি চাইলে এই নম্বরে অর্ডার করতে পারেন, 01754896763। জব ম্যাথ বই, একই অঙ্ক, হ্যাঁ, করে নিতে পারবেন। লাস্টে আরো একটা আছে, এটা 3 বছরেরটা একটু করে দিই, হ্যাঁ। যে আপনি পোস্ট অফিসে 10% চক্রবৃদ্ধি স্যার বাদ দেন, অন্য নিয়মে যান। আপনি পোস্ট অফিসে 10% চক্রবৃদ্ধি সুদে এত টাকা জমা রাখলে 3 বছর পর কত টাকা সুদ পাবেন? এটা আমি এক লাইনে করে দিই, হ্যাঁ। আমরা প্রথমে বের করবো কি? চক্রবৃদ্ধি মূলধন বের করবো। চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এই যে 15,000 ইন্টু 10%, যেহেতু বের করছে 110/100 ইন্টু 110/100 ইন্টু 110/100। এখন এটা কাটাকাটি করেন, দেখেন কত আসে। এইটা হবে চক্রবৃদ্ধি মূলধন। এটা কি আসবে? এটা কাটাকাটি করলে যে জিনিসটা পাবেন ওইটা হবে কত? এইটা হবে চক্রবৃদ্ধি কি হবে? মূলধন। তাহলে এই যে এখানে 0,0,0,0,0,0 এই দুইটা শূন্য দুইটা শূন্য, এটা যদি কাটাকাটি করেন তাহলে এরকম আসবে 19,400 কত টাকা আসে? এখানে দেখেন, যেহেতু আমাদের সময় কম, আপনি কাটাকাটি করে নেবেন। 19,000, হ্যাঁ, 965 টাকা আসবে। 19,965। এইটা কি 19,965 টাকা যা আসলো, এটা সুদ প্লাস আসল, কিন্তু শুধু আসল আমাদের কত? 15,000। এই যে 19,965 থেকে এই 15,000 বিয়োগ করে দেন, যা থাকবো এটাই হচ্ছে সুদ। এই যে 4,965 টাকা, এটাই সুদ, একই অঙ্ক। সো টেনশনের কিছু নাই, সব সেম নেমের। এখন আসছে ভালো অঙ্ক। বাংলাদেশের জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার 2% হতে দেশের জনসংখ্যা দ্বিগুণ হতে কত সময় লাগবে? এই ধরনের অঙ্ক সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ। এই অঙ্কগুলা কি? এই অঙ্কটা মানে এটা মানে একুরেট না, এটা যে অ্যান্সারটা আসে এটা সূত্রটা কি? এই ধরনের অঙ্ক আসলে যে দ্বিগুণ হতে, যে কোনো জিনিস দ্বিগুণ হতে সময় কত লাগবে? এই 2 নম্বরটা পাচ্ছে, একই তো অঙ্ক সব। আপনি রেকর্ড দেখে নিন, এগুলো সব একই অঙ্ক। একটা পারতেছে একটা পারতেছে না, তার মানে কি? একই, আপনি কাটাকাটি করতে পারলেই হবে, ক্যালকুলেটরতে গুণ করেন, সমস্যা তো নাই। এটা দেখেন, এই ধরনের অঙ্কে একটা টেকনিক হইতেছে, টেকনিক না, এটা সরাসরি সূত্রই। এটা গুগলে অনেক সার্চিং করছি, সূত্রই সরাসরি এটা, যে গবেষণা করে এটাই বের করছে যে এটা কিন্তু 100% কনফার্ম না যে এতদিন পরে দ্বিগুণ হয়ে যাবে। জনসংখ্যা বৃদ্ধির হার যদি 2% হয় তাহলে দ্বিগুণ হতে কত সময় লাগবে? এখানে এই ধরনের অঙ্ক, যে কোনো জিনিসই দ্বিগুণ হওয়ার সময় লাগবে কত?
এই যে 70টাকে 70 এটা সার্বজনীন সকলের ক্ষেত্রে এই পার্সেন্টেজ দ্বারা ভাগ করতে হবে। এই যে 35 বছর, এখন যদি এটা থাকতো 4%, মনে করুন 5%, এখানে 2% থেকে 5% আইছে, উপরে কিন্তু 70 হবে, নিচে 5%। মনে করুন এটা 10%, বৃদ্ধির হার 10%, উপরে 70 হবে, নিচে 10%। যদি বলেন যে এটা 3%, উপরে 70 হবে, নিচে 3 হবে। তার মানে এটা কিন্তু সার্বজনীন সূত্র হচ্ছে 70কে পার্সেন্টেজ দ্বারা ভাগ করতে হবে। 70কে কি করতে হবে? পার্সেন্টেজ দ্বারা ভাগ করতে হবে। যেমন এখানে কত আছে যে কত সময় লাগবে, যদি বলে দ্বিগুণ হতে, হ্যাঁ, তাহলে এই সূত্রটা নরমালি এগুলাই বলে যে দ্বিগুণ এটা, তাহলে এই যে পার্সেন্টেজ দ্বারা ভাগ করলাম, এটা লাগবে 35 বছর। এর পরের অঙ্কটা এটা আপনারা করেন, 44 নম্বরটা করেন যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি মুনাফায় রক্ষিত 1 লক্ষ টাকার একটি স্থায়ী আমানত কত বছর হলে দ্বিগুণ হবে? কত বছর হলে দ্বিগুণ হবে? এটা লিখিত আসে না, এটা যারা বলতেছেন লিখিত করান, এটা লিখিত কোনোদিনই আসে নাই, কোনো বই এটা লিখিত সলভ পাবেন না। আর করতে গেলে পুরা থিওরি লিখতে হবে, পুরা থিওরি এক ক্লাসে, মানে এক ঘন্টায় এই থিওরি প্রমাণ করার লাগবো। এটা লিখিত কোনোদিন কোনো জায়গায় আসে নাই। 3 গুণও চায় না কোনোদিন। এই যারা 3 গুণ বলতেছেন 3 গুণও চায় না। 3 গুণ হইলে এভাবে বের করবেন, 2 গুণ বাইর করে, 2 গুণ হইতে যদি 35 বছর লাগে, তাহলে 3 গুণ হইতে কত সময় লাগবে? 35 এর অর্ধেক আরো যোগ করতে হবে। ঠিক আছে, এগুলা গেল। এটা পরে করবো 15, টাইপ 15। হ্যাঁ, যে অঙ্কগুলা আপনার রিটেন আসে না, এগুলো নিয়ে রিটেনে চিন্তা করে লাভ নাই। এই যে একটা অঙ্ক আছে 39তম বিসিএস এর যে অঙ্কটা, টাইপ 16। 14 কি হইছে রে ভাই? বুঝলাম না। ও, এটা 14 অ্যান্সার, আমি তো কই 14 নম্বর অঙ্ক নেই। এটা দেখেন, বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এটা আমরা দুইটা সিস্টেমে করতে পারি। এটার 2 বছরের আগে সরল মুনাফা বের করেন। এটার 2 বছরের সরল মুনাফা কি হবে? সরল মুনাফা বের করতে হলে বরাবর সবটির গুণফল। সরল মুনাফা বের করতে হলে কি করতে হবে? বরাবর সবটির গুণফল। তো আমরা সরল মুনাফাটা একটু বের করে নেই, দুইটার পার্থক্য চাইছে। তো সরল মুনাফা, তারপর আমি শর্ট টেকনিক শিখাবো, কোনো সমস্যা নাই। এটা সরল মুনাফা কত হবে? 10% ইন্টু 1000 ইন্টু 2, তাহলে 10/100 ইন্টু 1000 ইন্টু 2, এই দুইটা শূন্য কাটা, তাহলে কত? 200 টাকা। তাহলে এটা চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? এটার চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? দেখুন তো আছে 10,000 মূলধন ইন্টু চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে এই 10% না, 10%, তার মানে 110/100 ইন্টু 2 বছর যেহেতু বলছে 110/100, এইটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন কাটাকাটি করেন, 0 0 0 0, এই 0 এই 0 এই 0 এই 0, 11 11 কত? 121, 121। তার মানে এখানে কত হইতেছে? এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। তাহলে সুদরা কত হয়েছে? 1000 টাকা থেকে সুদ সহ এটা হয়ে গেছে, এটা হচ্ছে সুদ প্লাস আসল। তো তাহলে আসলটা বাদ দিই, তাহলে সুদ হলো কত? 210। এখন হইতাছে এই যে এটা চক্রবৃদ্ধি সুদ আর হইতাছে কি সরল সুদ, এই দুইটার পার্থক্য কত? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, দেখেন দুইটার পার্থক্য কত? এই 210 থেকে এটা বাদ দিয়ে দেন, তাহলে যে 10 টাকা, এইটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। এইটাই হচ্ছে সরল সুদের পার্থক্য। কিন্তু আমরা এইভাবে করব না, পরীক্ষার হলে আরো টেকনিক আছে, আরেকটা টেকনিক আছে। এই ধরনের অঙ্ক যদি আসে, এই ধরনের অঙ্ক আসলে কি টেকনিক? টেকনিকটা সহজ। এই যে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদে যদি পার্থক্য বের করতে বলে, টেকনিকটা কি? পি আর এর পাওয়ার এন, পি আর এর পাওয়ার এন, পি ইন্টু আর এর পাওয়ার এন। এখানে পিটা কি দেখেন, এই যে 1000, আরটা কি 10%, এটার পাওয়ার এন। এখন আসেন 1000 10% মানে কত? 10/100, উপরে কত? কয় বছর? এন এর মান 2 বছর। এখানে আমরা 2 দিয়ে দিতে পারতাম, এন এর মান যেহেতু 2। তার মানে কি হইতেছে? পার্থক্যটা বের করতেছি যখন, তাহলে 1000 ইন্টু এখানে কত হবে দেখেন, 10/100 দুইবার করে, যেহেতু এটার উপর পাওয়ার 2 আছে, 10/100 ইন্টু 10/100 হয়েছে 10/100, 10/100 কাটেন, এই 0 0 এই 0 0 এই 0 এই 0 এই 0 এই 0, এই যে 10 টাকা। আপনি চাইলে এটা করতে পারেন। আর যাদের যে একদম বেসিক দরকার, অতিরিক্ত বেসিক করেন, তার আগের নিয়ম করবেন, এই নিয়ম করবেন না।
তাদের জন্য এই নিয়ম না। আরে ভাই 44টা আমি করাবো, 44টা আমি করাবো, আমি কি বলছি 44টা শেষে করাবো, 44 45 এই অধ্যায়টা শেষ করে একদম শেষে করাবো। কারণ একটু জটিল টাইপের অঙ্ক, এখন মাথার মধ্যে এটা ঢুকলে পারে এগুলোই ঢুকবে না, সহজগুলোই ঢুকবে না। এটা দেখেন, এটা কেউ এমন কেউ আছেন বুঝেন নাই? পরীক্ষা আসবে এটা, কি কয় টাইপ বেলা 12 অঙ্ক আজকে করবো, তাই 12 3 4 আজকে করতে বলতেছে। ওটা ভিডিও করা আছে ভাইয়া, ভিডিও দেখে নেবেন। এখন আপনারা যদি বলেন যে সবটি করাইতে, তাহলে সম্ভব না তো আমার, তাহলে তো আমার তো মনে করেন যে এক অঙ্ক 10 বার করে করতে হবে। এটা দেখেন 4% হার সুদে 15 টাকার 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যদি দেওয়া থাকে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যদি দেওয়া থাকে, তাহলে মূলধন কত, এরকম অঙ্ক যদি আসে টেকনিকটা শিখিয়ে দিই তাই হবে। এগুলা কখনো রিটেনে আসে না, এই ধরনের অঙ্ক, এত জটিল অঙ্ক কখনো রিটেনে আসে না, শুধু টেকনিকটা মনে রাখেন। 4% হার সুদে 15 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হলে মূলধন কত, এটা কি মূলধন কত, এটা টেকনিকটা কি, এটা এই ধরনের অঙ্ক করতে হলে এই যে মূলধন, মূলধন মানে কি আসল, আসল বের করার যে টেকনিকটা, এটা একদম সহজ টেকনিক। কি টেকনিক? এই 100কে এখানে যত পার্সেন্টেজ দেওয়া থাকবে, যত পার্সেন্টেজ দেওয়া থাকবে, পার্থক্য যদি 1 টাকা হয়, এখানে যত পার্থক্য দেওয়া থাকবে এটা দ্বারা ভাগ করবেন, তারপরে একটা বর্গ করে দিবেন, অ্যান্সার শেষ। এইখানে যত পার্সেন্টেজ দেওয়া থাকবে এইটাকে কয় দ্বারা, এই যে 100কে এই পার্সেন্টেজ দ্বারা, যত পার্সেন্টেজ দেওয়া থাকবে এটা দ্বারা ভাগ করে দিবেন, তারপর একটা স্কয়ার করে দিবেন। এখানে কত হলো 25 স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে কি 25 স্কয়ার মানে কত 625, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 625। হ্যাঁ, এখানে যদি 5% থাকতো, এখানে 4%-এর জায়গায় যদি 5% থাকতো, তাহলে আমরা কি করতাম, এই যে 100কে 5 দিয়ে ভাগ করতাম হোল স্কয়ার, তাহলে কত হবে, এটাকে এটা দ্বারা ভাগ করলে 20, তার মানে 20 স্কয়ার, অ্যান্সার হবে 400। এখন এইখানে যদি 4-5 না দেয়, যদি 10% থাকতো তাহলে কি হবে বলেন তো, কে কে পারেন দেখি, এটা 10% যদি থাকতো, এইটা যদি 47 নম্বর যদি 10% থাকতো, 10% যদি থাকতো, 10% যদি থাকতো তাহলে কি হইতো, হ্যাঁ 10% থাকলে 100 হবে। হ্যাঁ, আজিজুর রহমান বলছে স্যার কি একদিনে এত নিয়ম বা সূত্র মনে রাখতে কষ্ট কম কম করে করলে ভালো হয়, কম কম করে করাইলে বই আজীবনে শেষ হবে না, 50টা ক্লাসে এই বই আর শেষ করা সম্ভব না, এগুলা বলা যাবে না। অঙ্ক যতক্ষণ করাবো ততক্ষণ করবেন, দরকার হলে আপনি ধীরে ধীরে দেখবেন পরে বৈশা বৈশা, অঙ্ক যতক্ষণ করাবো ততক্ষণ আপনার করতে হবে। 45 নম্বর কি বলছে, ব্যাংকে কত টাকা রাখলে 8% হার মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন এত টাকা হবে, ব্যাংকে কত টাকা রাখলে 8% হার মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কি হবে, এত টাকা হবে। এটা সূত্র কি, এটার সূত্র আছে। হ্যাঁ, আমরা চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে তাই না, যে ব্যাংকে কত টাকা রাখলে 8% হার মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে, এটা কি 44 নম্বর, ওকে 44 নম্বরটা আমরা আগে করি তাহলে সুবিধা। এই যে বার্ষিক 10% হার সুদে কত বছরে এত টাকার চক্রবৃদ্ধি মূলধন এত হবে, এটা একটা হইতেছে অপশন দেখে করা, একটা হইতেছে অপশন দেখে খুব সহজে করা যায়। হ্যাঁ, অপশন দেখে খুব সহজে করা যায়, অথবা আপনারা জানি যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কত, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার এন, করেন এইভাবে। হ্যাঁ, এখন এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন, এখানে চক্রবৃদ্ধি মূলধন কত দেওয়া আছে 6665, তার মানে এই সি এর পরিবর্তে আমরা লিখতে পারি 6665। এই যে
কত, হ্যাঁ কি দেওয়া আছে 6000, যাই হোক 55, আর পিটা আমাদের বের করতে বলছে যে সুদে কত বছরে, বছরটা বের করতে বলছে 5000 টাকা, এটা আসল, হ্যাঁ এত টাকা হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে 5000। 1 প্লাস আর, আর এর মানটা কত, 10% হার মুনাফা, এই যে 10/100। এইটা এখন সমাধান করেন, দেখি কত পারেন। এইটা সমাধান করে অ্যান্সারটা নিয়ে আসেন, পারেন কিনা দেখি। এটা কি করতে হবে, এটা সমাধান করে অ্যান্সারটা নিয়ে আসতে হবে। এখন দেখেন আমরা কিন্তু চাইলে এখান থেকে এন এর মানটা বের করে এটা কিন্তু এই সাইডে নিয়ে আসতে পারেন, এটাকে এই সাইডে, এই যে 6655, হ্যাঁ ভাগ 5000, ঠিক আছে। এইদিকে কি থাকতেছে, এটা যদি লসাগু করেন, লসাগু হবে 100, তাহলে 100 যোগ 10, উপরে হইতেছে কত এন, এটা হইতেছে এন, এটার পাওয়ার হচ্ছে এন। এখন আপনি দেখেন আমরা যে জিনিসটা পাইতেছি, এখানে কিন্তু জটিল একটা টার্ম চলে আসতেছে না, এটা কি আসতেছে, এখানে একটু খেয়াল করেন, পরের লাইনটা যদি এখানে লিখি একটু খেয়াল করবেন, 6655 নিচে হইতেছে 5000, আর এখানে কত উপরে হইতেছে 110, নিচে হইতেছে কত 100, এটার পাওয়ার আছে আবার এন, এন এর মানটা আমাদের বের করতে হবে। সূচকের টার্মে চলে গেল না, এটা কিন্তু চলে আসছে 11 দেখেন 11/10 এর পাওয়ার এন, 11/10 এর পাওয়ার কি হইতাছে এন হইতাছে না, 3 বছর আমি জানি, হ্যাঁ 11/10 এর পাওয়ার এন হইতাছে, এটাই তো হইতাছে। এইখানেও যদি কাটাকাটি আমরা করি, 6000 কত আছে 6655, এটাকে আপনার কাটাকাটি করতে হবে, নিচে আছে কত 5000, এইটাকে আপনি কাটাকাটি করেন, এটাকে এইটা দ্বারা কাটাকাটি করে এক পর্যায়ে এটাই চলে আসবো, যে কি আসবো 11/10 এর পাওয়ার, এই যে এটা 3 চলে আসবো। এটা কিভাবে আসে, এটা কিভাবে আসে, 5 দিয়ে কাটাকাটি করলেই এটা চলে আসবে। 5 দিয়ে যদি কাটাকাটি করি, এখানে দেখেন এই যে এটা 6655, নিচে হচ্ছে কত 5000, এটাকে যদি আমি 5 দিয়ে কাটাকাটি করি, এখানে কিন্তু 1000 হয়ে যাবে। এটাকে যদি 5 দিয়ে কাটাকাটি, দেখেন 5 13 কত 65, বুঝতে হবে 5 13 কত হয়, 5 দিয়ে কাটাকাটি করলে 5 13 65, 3 5 15, 1, এই দেখেন 1331/1000 কি হইতাছে। কেন আমি এটা পরে করাইতেছি, আমি বুঝি না, কারণ এই যে এত কিছু বুঝাইতে গেলে তো বলে এবার মাথা আউলিয়ে যাবে, 150 এটা পরে, এই যে 1000। এখন এইটাকে আমাদের নিতে হবে কোনটা, এটাকে নিতে হবে এই 11/10। আমি যদি এই কাটাকাটিটা আরো এইখানে এই পর্যন্ত সবাই পারবে না, যে এ নিয়ে এসে যেগুলো মিলানো কঠিন ব্যাপার স্যাপার, যে কি কি ছিল 6655, নিচে হইতাছে 5000, এটা আমি আরেকবার বোঝাই, এখানে কি হইতাছে 11/10, 11/10, এটা কিন্তু সূচকের নিয়মে চলে গেছে। এখানে পাওয়ার নিচেও এইখানে এমন একটা সংখ্যা বানাইতে হবে যেখানে 11/10 আসবে, 11/10, তাহলে সে না এই মানে পাওয়ার পাওয়ার আমরা বাদ দিতে পারবো। এখানে কি 5000, 5 দিয়ে কাটাকাটি করলে এটা হয়ে যাবে 1000, আর 5 দিয়ে কাটাকাটি করলে কত আসছিল 1331। এখন দেখেন 1331/1000, এই ফর্মে থাকলে কিন্তু আমাদের হবে না, আমাদের নিতে হবে এই ফর্মে। এখন এই ফর্মে নিতে হলে দেখেন 1000 আছে, 1000 এর পাওয়ার কত হলে, মানে আমরা 10 এর পাওয়ার কত হলে 1000 হয়, আমরা জানি 1000 সমান কি, 1000 সমান 10 এর পাওয়ার 3, এখানে কিন্তু নিচে হবে 10 এর পাওয়ার 3, দেখেন। আর 1331, 1331 11কে 3 বার গুণ করলেই হয়ে যায় 1331, 11কে 3 বার গুণ করলে, তার মানে 11 এর পাওয়ার 3, এগুলাই যে 11 এর পাওয়ার কত হইতেছে 3, সমান সমান 11/10 এর পাওয়ার 3। কত কথা বলা লাগে দেখেন, এই লাইনটা বোঝার জন্য কত কথা বলতে হয়। এখানে দেখেন, তাহলে এখানে কি হইতেছে 11/10, এইদিকেও কিন্তু আমি এইটা পেয়ে গেলাম, আর এইদিকে দেখেন 11/10, এইটাও কিন্তু 3 পেয়ে গেলাম, তার মানে এইটা আর এইটা বাদ দেওয়া যায়, এটা তো n, তাহলে n সমান কত বেরিয়েছে, n সমান 3। এই যে এতগুলা কথা যে আমি বললাম, এই যে কিছুই বোঝেন নাই, এই যে কিছু বোঝে নাই, কেন আমি এটা পরে আসলাম, কেন এই অঙ্কটা আমি পরে করাতে আসছি বলেন, এই অঙ্কটা পরে করাতে আসছি, আমি অপশন দেখে করাবো, অপশন দেখে করাবো, আমি কিন্তু সহজ নিয়ম করাবো, আমি জাস্ট এটা বোঝানোর জন্য যে এই অঙ্কটা আমি কেন পরে নিয়ে আসলাম। আমি কিন্তু বুঝি যে স্টুডেন্টকে ফারজানা বই বলছেন বাদ দেন,
এটা আসবে না। বুঝলাম না স্যার, মাথা ঘুরাইতেছে। যাক, তাসনিম বলছেন যে বুঝছি স্যার, ওরে সব গোলমাল হয়ে গেল। এই যে একজন আমাকে বলছেন না যে ভাইয়া 44 কেন করাচ্ছেন না? আমি করাবো, আমি জানি যে কোনটা কখন করাতে হবে। ওই যে সবগুলো আমি কিন্তু করাইছি, সহজ লাগছে, এই অঙ্কটা কঠিন লাগছে। এখন আসেন এই অঙ্কটা একটু যদি সহজভাবে আমরা করতে চাই, তাহলে একটু চিন্তা করতে হবে। একটু চিন্তা করলে এই অঙ্কটা আপনি পারবেন। একটু চিন্তা করলে, একটু চিন্তা করলে দেখেন, আমরা এত কিছু চিন্তা করব না। 10% হার সুদে সুদে 5,000 টাকা কত বছর পর, কত বছরে 5,000 টাকা এই এত টাকা হবে, কত বছরে, কত বছরে 5,000 টাকা এত টাকা হবে। ঠিক আছে, কত বছর পর? আমাদের তো বছর চাইছে, আমাদের বছর চাইছে না? তাহলে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র আমরা জানি কিনা? চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র কি? 5,000 ইন্টু এটা কি চক্রবৃদ্ধি মূলধন, এটার সাথে এই যে 110/100, এটা তো 1 বছরের জন্য। 1 বছরের জন্য কি এটা হবে 5,000 টাকার? না, 1 বছরের জন্য কিন্তু হবে না। কাটেন, 0 0 কাটা, দেখেন এটা হয় কিনা। 5 11 কত হয়? 55। 5,500 টাকা হয়েছে। 1 বছরে কি এটা হয়েছে? হয় নাই। তার মানে 1 বছরের জন্য আমাদের কিন্তু হচ্ছে না ভাইয়া। তাহলে আমাদের কি করতে হবে? এখন আমরা চেষ্টা করবো যে 2 বছরের জন্য দেখি কত আসে। এই যে সহজ কিন্তু আছে নিয়ম। 5,000 টাকা ইন্টু 2 বছরের জন্য চিন্তা করি। 1 বছরের জন্য এইটা ইন্টু 2 বছরের জন্য এইটা। 2 বছরের জন্য আমরা দেখবো এটা হয় কিনা, মিলে কিনা, চক্রবৃদ্ধি মূলধনটা এইটা আসে কিনা। কাটেন, এই 0 0 এই 0 0, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য কেটে দেন। ঠিক আছে, এখন দেখেন 11 কে 11 দ্বারা গুণ করলে 121 ইন্টু 50। এখন কাটাকাটি করেন তো, দেখেন শেষে 0, 5 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 5 আর 1 6, তাহলে 6,050 আসছে, কিন্তু 6,655 কিন্তু আসে নাই। 2 বছরের জন্য চেষ্টা করলাম। আমরা নরমালি চিন্তা করব। এখন দেখি যে 3 বছরের জন্য তো অবশ্যই আসবেই, কারণ যেহেতু 2 বছরে এটা কাছাকাছি চলে গেছে। তাহলে 5,000 ইন্টু আমাদের বছর চেয়েছে, তাহলে 110/100। সিস্টেম দেখেন, 110/100, 110/100। এখন দেখেন মিলে যাব, এটা 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 সব ঠিক কাটা গেল। যাই হোক, কয়টা শূন্য? 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6 সবগুলো কাটা। তার মানে আগের মতো একটু গুণ করে দেখেন, 11 ইন্টু এটা এটা গুণ করলে 121। আবার এটাকে এটা দ্বারা গুণ করেন, 5 ইন্টু এটা কত হয় একটু আগে দেখছিলাম 1331। এখন 1331 গুণ করেন তো, 5 3 5 কত, 15 5, তারপরে কত 5 কে হ্যাঁ 5 কে 5, 3 5 15 5, 3 5 আর হ্যাঁ 16 6, এই যে 6। এই যে দেখেন, এই যে দেখেন মিলছে কিনা, এখন সহজ লাগছে কিনা। এখন এই যে এখন এত তো কিছু করার দরকার নাই, আপনি তো এমনিতেই বুঝবেন। আপনি কিন্তু এমনিতেই বুঝবেন। একটা জিনিস চিন্তা করেন, এটার 10% কত হয়? এটার 10% 500 টাকা হয়, তাই না? প্রথম বছরের জন্য এটা 500 টাকা হয়। চক্রবৃদ্ধি মূলধন আর কত, খুব বেশি তো পারে না। তার মানে 1 বছরের জন্য দেখেন, 1 বছরটা বের করলে আপনি কিন্তু বুঝে যাবেন 5,000 টাকার 1 বছরের সুদ আমরা কত পাইতেছি। এটা না, 1 বছর যখন বের করলেন এই দুইটা শূন্য, তাহলে আমরা সুদ কত পেলাম, মানে চক্রবৃদ্ধি মুনাফা কত পাইতেছি দেখেন তো। 5,000 টাকা হয়ে যেতেছে এই যে 55, 5,500। তার মানে আমাদের আসল কত ছিল 5,000, 1 বছরে সুদ হয়েছে কত 500, কিন্তু আমাদের তো 6,500। তার মানে 1 বছরে যদি 500 হয়, 3 বছরে কত হবে 1,500, যেহেতু চক্রবৃদ্ধি একটু বেশি হবে। তার মানে নরমালি আমাদের 3 বছরের জন্য বের করতে হবে। প্রথমে তাকালেই কিন্তু আমরা বুঝে যাব যে এটা 3 গুণ। দেখবেন সুদের কত গুণ, সুদ কত 500। 1 বছর এটা বের করে দেখবেন যে এটার কয় গুণ আছে সুদ। 5,000 থেকে 6,655 হয়ে গেছে, তার মানে 1600 বেশি। তার মানে সুদের প্রায় 3 গুণের কাছাকাছি। তার মানে 3 বছর বের করলে কিন্তু হয়ে গেল। তখন কিন্তু আর এত কিছু লিখবো না, আমরা এত কিছু চিন্তা করবো না। 1 বছর 2 বছর বের করার দরকার নাই। এই যে 5,000, 10% ওই দেখেন কত 10%, 110/100, 110/100 ইন্টু 110/100। এই যে 3 বছরের জন্য বের করে ফেলেন আগের মতোই। কোন কইরা দেখলাম কোনটা আইতাছে, এটা চলে আসতেছে। এই দেখেন একই অঙ্ক, একই অঙ্ক। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, বুঝতে হবে শুধু। মানে অবশ্যই আমি তো মানে এগুলা নিয়ে কিন্তু গবেষণা করি। হ্যাঁ, কোনটা কত সহজভাবে স্টুডেন্টদের বোঝানো যায়
এগুলো নিয়ে কিন্তু প্র্যাকটিস করি। এই চিন্তা ধারাটা বের করতে কিন্তু আপনার মাথায় কিন্তু অনেক সময় লাগবে, আমার মাথায় কিন্তু সময় লাগছে যে এটা আসলে কিভাবে স্টুডেন্টদের বোঝানো যায়। এটা তো কঠিন, যে প্রসেসটা ওইটা আমি বুঝবো যে প্রসেসটা করা আছে, যে মুন্নি আক্তার বলছেন কেন মাথা নষ্ট করলেন। মাথা নষ্ট করার উদ্দেশ্য হচ্ছে কেউ কেউ এসে বলবে যে ভাইয়া বেসিক দেন, মানে নর্মাল নিয়মে করান, রিটেনের নিয়মে করাইছে এটা, ঠিক আছে। লাস্ট অঙ্ক, ব্যাংকে কত টাকা রাখলে 8% হার মুনাফায় 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা হবে। ব্যাংকে কত টাকা রাখলে, ঠিক আছে, 8% মুনাফায় 2 বছরে এত টাকা হবে, এটা বলছে। এই অঙ্কটা করার একটা শর্টকাট আছে, কিন্তু শর্টকাট পরে আগে একটু আপনাদের মাথা একটু আওলাই নেই যে কি বলছে কত টাকা রাখলে। আমরা জানি না, আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধন বলতেছে সি ইকুয়াল, আমরা জানি কি পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার এন। আসেন এই সূত্রে কি বলতেছে, সি এর মান কত 5200, এটা চক্রবৃদ্ধি মূলধন, সিটাও চক্রবৃদ্ধি মূলধন, এটা পিটা আমাদের বের করতে বলছে 1 প্লাস আরটা কত 8% হারে। দেখেন কি একটা জামালা বাজে দিছে, 8% মানে কত 8/100, হ্যাঁ, এন এর মান 2। জামালার বাজাইছে কোথায় বলেন তো, জামালার বাজাইছে 8% দিয়ে 10% দিত, অঙ্কটা একদম সহজভাবে হয়ে যেত, কিন্তু 8% দেওয়াতেই এটা দেখেন দশমিক চলে আসছে, ঠিক আছে। এখানে দেখেন এই যে 5200, এখানে কি হইতেছে পি ইন্টু, এখানে কি হবে লসাগু নিচে 100 উপর হইতেছে 108, এটা স্কয়ার, মানে এটা দুইবার করে আছে। তার মানে কি হইতেছে, এইটা খেয়াল করবেন যে 5200, এখানে পি 108 কিন্তু দুইবার করে আছে, 108/100 ইন্টু 108/100। এইখান থেকে পরের লাইনটা যদি আমরা করি, যে আমরা পি এর মানটা যদি বের করতে চাই, দেখেন এই পাশে আছে কত 5200 ইন্টু, এটা কিন্তু উল্টে যাবে, 100টা উপরে যাবে, মানে এই সাইড থেকে এই দুইটা কিন্তু এই সাইড আছিল, পি এর মানটা এই সাইড আসলে না, এই দুটো এই সাইডে দিয়ে দেবো। তার মানে 100টা উপরে 108টা নিচে, এই যে 100টা উপরে 108টা নিচে। এখন কাটাকাটি করলে আপনার কিন্তু অ্যান্সারটা চলে আসবে, এখন কাটাকাটি করলে। কিন্তু সমস্যা হচ্ছে 108 এটা কাটাকাটি করা কিন্তু এত সহজ না, এটা কাটাকাটি করে এই যে এই অ্যান্সারটা নিয়ে আসা কিন্তু এতটা সহজ না। 108কে করেন, এটা আমার জাস্ট কাটাকাটি করবেন আর কিছুই না, জাস্ট কি করবেন কাটাকাটি করবেন। আপনি চাইলে একটু ছোট করেও নিতে পারেন, এন কত হয় 4 দিয়ে কাটাকাটি করা যায়, এটাকে 4 দিয়ে কাটাকাটি করা যায়, 4 দুগুণে 8, 4 7 28, এটাকে 4 13 কত 52, 4 13 কত 52, 4 দিয়ে কাটতেছি, শেষে দুইটা শূন্য আছে। আর আবার এইটাকেও আপনি 4 দিয়ে কাটতে পারেন, এখানে হবে 27, ঠিক আছে। এটাকে 4 দিয়ে কাটলে 25। এখন আপনি এই 25কে এটাকে এটা দিয়ে গুণ করেন, আর 27কে 27 দিয়ে গুণ করেন, এটাকে এটা দিয়ে গুণ করলে কত হবে 0 0, 3 25 কত 75 এর 5 হাতে থাকে 7, 25 আর সাথে 32,000 সামথিং। এটাকে 27 ইন্টু 27 দিয়ে ভাগ করেন, যা আসে এটাই অ্যান্সার। এটা ক্যালকুলেটরতে করবেন না কি দিয়ে করবেন এটা আপনার ইচ্ছা, এটা ক্যালকুলেটরতেও করতে পারেন, অন্যভাবে করতে পারেন, কিন্তু এইটা। আর যদি এই অঙ্কটা যদি একটু
যেহেতু এই ধরনের অঙ্ক কিন্তু নর্মালি খুবই কম আসে পরীক্ষায়, এগুলো দেওয়াই হয় যাতে আপনি সময় নষ্ট করেন। একটা একটা অঙ্কের পিছনে 10 মিনিট সময় আপনি নষ্ট করে দিলেন। একটা অঙ্ক না পারলে কিন্তু পরীক্ষা কোনো কিছু হয় না, একটা অঙ্ক না পারলে কোনো কিছু হয় না, কিন্তু একটা অঙ্ক করতে গিয়ে আপনি 10 মিনিট নষ্ট গেলে আপনার পরীক্ষাটা শেষ। তো এটা চাইলে অপশন টেস্ট করে করতে পারে। কিভাবে? এই যে 44 দেখেন 5 8 আছে, এইটার 8% বের করেন প্রথমে। 8% মানে কি 8/100। এইভাবে করে আপনি কিন্তু অ্যান্সারটা নিয়ে আসতে পারবেন। তারপরেও কিন্তু সব দশমিকে চলে আসবে, তারপরেও কিন্তু এটা বের করাও কিন্তু কঠিন ব্যাপার স্যাপার। আমরা এইটাও যদি চিন্তা না করি, এখানে 4500 দিয়ে যদি করি, মনে করেন যে প্রথম অপশনটা এটা নাই, এটা আছে কত 4500। আমরা এত দশমিকের ঝামেলাই যাব না, মানে এটা কাছাকাছি একটা রাউন্ড সংখ্যা নিব, এটার কাছাকাছি একটা রাউন্ড সংখ্যা নিব। এটার কয় শতাংশ? 8%। তাহলে কিন্তু আমরা 8% বের করতে পারবো। 0 0 এই 0 কাটা, তাহলে কত হইতেছে 5 8 40 0 হাতে 4, এটা কত 4 8 32 আর 4 কত হয় 36। তার মানে এক বছরের জন্য মোটামুটি আমরা 360 টাকা পাইতেছি। এক বছরের জন্য 360 টাকা পাইতাছি। দেখেন এক বছরের জন্য 360 টাকা পাইতাছি 4500 এর জন্য। তাহলে মোটামুটি অনুমানে একটা ধারণা আসেন যে এক বছরের জন্য 360 টাকা, 3 বছরের জন্য কত পাইতাছি? 0 3 6 18 8 3 3 9 আর একে কত 10, 9 আর একে 10। তাহলে দেখেন তো 4500 আমরা ধরে নিছিলাম, এটার সাথে যদি 1080 যোগ করি তাহলে কিন্তু দেখেন কত হইতাছে 4500। এত টাকা যদি মূলধন হয়, 2 বছর, সরি আমরা 2 বছর চিন্তা করি, এখানে 3 বছর আমরা করে ফেলছি। তাহলে দেখেন 360 ইন্টু 2 যদি চিন্তা করেন, 0 6 দ্বিগুণে 12 2 হাতে থাকে 1 3 দুগুণে 6 আর 1 7, আরো কিন্তু কিছু বেশি হবে এখানে। হ্যাঁ, তাহলে 720। এখানে কত? এই যে 4500, 4500 এর সাথে 720 যোগ করে দেন। 0 2 5 5 7 12 2 এই যে 5220 টাকা। তার মানে দেখা যায় যে এইটা থেকে এইটা আসা পসিবল, এটা থেকে এইটা কিন্তু আমরা আসতেছি না, বাদ দিব না, এটা আমি বুঝাবো আপনাদেরকে। এখন বোঝেন এই অঙ্কটা আমরা কিভাবে করব। এখন সবচেয়ে সহজ একটা নিয়ম আসে, এখন বুঝবেন, এখন যেটা আমি আলোচনা করব এটা বুঝবেন। হ্যাঁ, দেখেন এই অঙ্কটা আগের অঙ্কটা কাছাকাছি নিও। আমাদের বলতেছে যে এইখানে যে কোন আসল, এখানের যে কোনো একটা আসল, এটা 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 হতে পারে, কোন আসল 2 বছর পরে এত টাকা হয়ে যাবে 8% চক্রবৃদ্ধি মুনাফায়। আমরা মনে করলাম যে আসলটা এটা, এইটা দেখেন 4458, মানে কার কাছাকাছি? আমাদের একুরেট এইটাই আসতে হবে, এটা আসবে 4458, মানে 4500 আমরা ধরে নিলাম, রাউন্ড ফিগার ধরে নিলাম। এটার 8% বের করেন, সহজ হিসাব। 8% মানে কত? 8/100। 0 0 কাটেন, 0 0 কাটেন, তাহলে কত? 5 8 40 এর 0, 5 8 40 এর 0 হাতে 4 4 8 32 আর 4 কত 336। এইটা মনে করেন এক বছরের সুদ, এটা হচ্ছে এক বছরের সুদ। এখন 2 বছরের সুদ তাহলে কত হবে? এটাকে 2 দ্বারা গুণ করেন। এই 0 6 দ্বিগুণে 12 2 হাতে থাকে 1 3 দুগুণে 6 আর 1 7। এখন দেখেন 2 বছরের সুদ, আর আগে আমরা ধরে নিছিলাম কত 4500, 4500 সাথে 2 বছরের সুদরা যোগ করে দেন, দেখেন যে এটার কাছাকাছি হয় কিনা। একদম এটার কাছাকাছি হবে। 0 2 12 2 5, এই যে 5220 টাকা, 20 টাকা, কারণ আমরা একটু বাড়াই ধরছিলাম, মনে আছে কিনা এখানে 4458। তার মানে আমরা দেখলাম অপশন এ এর জন্যই কিন্তু এটা হইতাছে। সেম ভাবে প্রত্যেকটা অপশন, এটা চেক করতে হলে আমরা 4000 দিয়ে চেক করতে পারি, এটাকে আমরা 4000 দিয়ে চেক করতে পারি। দেখেন এটার 8% যদি বের করি 4000 এর, দুইটা শূন্য দুইটা শূন্য, কারণ রাউন্ড ফিগার আমরা নিয়ে নিব, রাউন্ড ফিগার। তাহলে কত হইতাছে 4 8 কত 32, এটা দেখেন 4 8 32, 320 ইন্টু 2, কারণ 2 বছর, তাহলে 640। এই 4000 এর সাথে যদি 640 যোগ করি 4640 হয়, এটা কিন্তু হয় না। সেম ভাবে এটার জন্য অনেক বেশি হয়ে যাবে, তাও কিন্তু হয় না। এখন হইতাছে এটা আপনি কিভাবে করবেন, আমি যে টেকনিকটা আপনাকে বুঝাই দিলাম, অপশন টেস্ট করে করবেন। কিভাবে? রাউন্ড ফিগার ধরতে হবে। এই অঙ্ক রাউন্ড ফিগার ছাড়া পরীক্ষার হলে মিলে আসতে পারবে না। রাউন্ড ফিগার, এটা 4458 আছে, মানে 4500 কাছাকাছি। এটা 4040 আছে, এটা 4000 ধরে হিসাব করবেন। এটা 4500 ধরে হিসাব করবেন। এটাও 4000, এটা তো এইটা আর এটা অপশন দুইটা একই দেওয়া আছে, সমস্যা নাই। এইটা 5000 ধরে হিসাব করবেন। তারপর 2 বছরের সুদ বের করেন, 2 বছরের সুদ বের করেন, তাহলে কিন্তু হবে। এখন যদি না বুঝেন আর কোনো কিছু করার নাই। কিন্তু শেষে এই দুইটা অঙ্ক শেষে করানোর উদ্দেশ্য হলো যে এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষার হলে আগে কখনোই করতে যাবেন না। এরকম দশমিক মতো মশমিক আসলে
আগে কখনোই করতে যাবেন না, এগুলা করবেন একদম পরে, একদম শেষের দিকে। কারণ এগুলা আপনাকে সময় কনজিউমিং করবে, কিছু কিছু দুই একটা অঙ্ক দেওয়া হয় যাতে আপনার টাইম নষ্ট হয়, মাথা কি এলোমেলো হয়ে যায়, আপনি পারা প্রশ্নগুলো ভুলে যান, দ্যাটস ওয়াই। শেষেরটা যদি না বুঝেন আর কিছু করার নাই। অনেকেই বুঝছেন, হ্যাঁ, শাহিন সুলতানা, এই যে এত ভাবে বোঝানোর দরকার, দেখেন আমি মানে কত ভাবে এটা আমি বোঝানোর চেষ্টা করছি, মানে কোনো টিচার আপনাকে এইভাবে বোঝানোর চেষ্টা করবে না, কারণ বলবে যে এটা এইভাবে এইভাবে আপনি কাটাকাটি করে নেন, বাট আমি কিন্তু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। টাইপ 9 এর 3 নম্বর অঙ্ক দেখতেছি, টাইপ 9 এর 3 নম্বর অঙ্ক কি? টাইপ 9 এর 3 নম্বর, একজনের আবদার, টাইপ কত দাস? এগারো। নাই মনে হয় না, নয় নাই, এটা বইয়ের থেকে দেখি, হ্যাঁ। কি হওয়ার কথা এই অঙ্কটা? 8 নম্বরটা হইতেছে আপনার 8 বছর না, দ্বিগুণ 2 - 1 ভাগ 8 ইন্টু তো 100 হয়, তাহলে এটা কত হয়? সহজ অঙ্ক এটা তো। কি বলছে যে সুদের হার কত হলে 100 টাকা 8 বছরে দ্বিগুণ হবে, অঙ্কটা কিন্তু এটা। সুদের হার কত হলে 100 টাকা 8 বছরে দ্বিগুণ হবে। আমরা কি বলছিলাম? 8 বছরে দ্বিগুণ 100 টাকা, 100 টাকা তো সবসময়, এটা 100 টাকা দেওয়া আছে, এটা কোনো ব্যাপার না। 8 বছরে দ্বিগুণ হবে, এটা মনে রাখেন। সুদের হার কত হলে 8 বছরে দ্বিগুণ হবে, সুদের হারটা চাইছে। আমরা কি বলছিলাম? সুদের মূল্য কত গুণ? দ্বিগুণ, তাহলে 2 - 1, নিচে হবে কয় বছর দেওয়া আছে? 8 বছর, ইন্টু 100, ইন্টু 100। তো এখানে কি হইতেছে 1/8 ইন্টু 100, উপরে হইতেছে কত? 100/8, তাই না? 4 দিয়ে কাটেন, 4 দিয়ে কাটলে কত হবে? 4 দ্বিগুণে 8, 4 × 25 100, তার মানে 25/2, এগুলো তো করানো হয়েছে রে ভাই। কত হবে? 12.5। এই যে এক লাইনের অঙ্ক, এক লাইনের অঙ্ক, আগের ক্লাস করলে তো এগুলো তো একই অঙ্ক। সবাই এটা অ্যান্সার বলে দিছে, সবাই এটা বলে ফেলছে। আর কোনোটা আছে? 44 45 আবার বোঝাবো, বাসায় বুঝেন, নিজে নিজে বোঝেন ভাইয়া, এখন অনেক কথা বলছে এটা নিয়ে। 44 এটা পারে না, বলেন। আর কোনটা বলেন? একজনে যেন কোনটা বলছিলেন, এখন তো পাইতেছি না, বলেন কার কোনটা কোনটা সমস্যা আছে? 44 বাসায় গিয়ে বোঝেন, 44 45। টাইপ 14 এর 1 কি বুঝাইলাম না আমি? তাহলে কি বুঝাইলাম এতক্ষণ? টাইপ 14 এর 1 আমি সহজ নিয়মে করাই দিলাম, আর কাটাকাটির কি আছে এনে? 14 এর 1 করানো হয়েছে ভাইয়া, 14 এর 1 দেখে নেবেন। এখন আপনি যদি পরে আসেন, আপনি যদি পরে আসেন তারপরে আপনি দেখেন, ক্লাস দেখেন, যদি না বুঝেন ওইটা পরের ব্যাপার, বাট এমনিতে এমনিতে বললেন না, এমনিতে এমনিতে বললেন না ভাইয়া অমুকটা, কারণ এখানে রেকর্ড আছে ক্লাসটা, হ্যাঁ।
14 1 নম্বরটা ক্যালকুলেটর দিয়ে মিলান, না মিলাইতে পারলে ক্যালকুলেটর দিয়ে মিলান। ক্যালকুলেটর ইউজ করলে হয়ে যাবে। 14 1 নম্বর আমি জাস্ট দেখাই দিই। হ্যাঁ, মিলাইতে পারবেন কি না মিলাইতে পারবেন এটা আপনার ইচ্ছা। 14 1 নম্বর আমি যদি যাই, দরকার হলে ক্যালকুলেটর দিয়ে মিলাবেন, কোনো সমস্যা তো নাই। এই 14 1 নম্বর জাস্ট আমি বলে দিব, এখন না মিললে নাই, কিছু করার নেই। কো 14 1 নম্বর এইটা, এই যে এটা বলছেন না, ক্যালকুলেটরটা মিলান, সমস্যা তো নাই ভাই। এখানে কি বলছে 7% সরল সুদে 1000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? কিছুই না, এই যে 1000 এর উপরে হবে 107/100, মিলাবেন। ক্যালকুলেটর চাপ দিলে এসে পড়বে, আর নিজে নিজে বসে বসে গুণ করবেন, এগুলো গুণ করুন বসে বসে। এইটা এইটা যা আসবে এখানে একটা ফিগার আসবে, ওই ফিগার যে রেজাল্ট আসবে এই ওইটা থেকে ওই 1000 বিয়োগ দিয়ে দিবেন। এখানে যে রেজাল্টটা পাবেন, এখানে যে রেজাল্টটা পাবেন, যেটাই আসুক, যে রেজাল্টটাই আসুক, ওইটা এখান থেকে বিয়োগ দিয়ে দিলেই হবে। কি করলে? বিয়োগ দিয়া দিলেই হবে, ঠিক আছে? অথবা এইভাবে এটা এটা কিন্তু নরমালি করা যায়। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে এটা দেখেন। এই যে 1000, নরমালি চিন্তা করেন 1000 এর 7% কত? এই যে এটা, দুইটা শূন্য কাটেন, তার মানে 1 বছরের সুদ পেলাম কত টাকা? 70 টাকা। 1 বছরের, এটা কি 10,000 হবে নাকি 1000 হবে? 1000 যদি 70 টাকা হয়, 3 বছর হবে 3 7 21, 210 টাকা, তাই না? এত টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 210 টাকা হয়। অ্যান্সার কত এটার? দেখি তো, 14 1 নম্বর। হ্যাঁ, 1000ই তো দেখা যায়। হ্যাঁ, ঠিকই তো আছে। এই যে এটাতে করেন, আমি সহজ টেকনিকটা শিখাই দিই, এটা যারা মিলাইতে পারতেছে না, ঠিক আছে, এটা সহজ, এত কিছু করার দরকার নাই। 3 বছর না, চক্রবৃদ্ধি হোক যাই হোক, আপনি চিন্তা করবেন এইটা এইটা কত? 1000, সুদের হার কত? 7% না, এটা 7%। সরল সুদ বের করেন, এটা সরল সুদ বের করেন। এই ধরনের অঙ্ক আসলে সরল সুদ বের করলেও কাছাকাছি অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। এটা সরল সুদ কত হয়? এইটার সরল সুদ কত হয় দেখেন তো। এটা সরল সুদ যদি আপনি বের করেন, যে এটা সরল সুদ বের করেন 7% ইন্টু 1000, কারণ টাকার ডিফারেন্স তো বেশি না, সরল সুদ কাছাকাছি হবে। 7/100 ইন্টু 1000, যারা কাটাকাটিতে বুঝবেন না তারা এটা, এই দুইটা শূন্য কেটে দেন। এখানে কত? 3 7 21, এই যে 210, দেখেন 210 না, কি বলছে? চক্রবৃদ্ধি সুদ। এখন দেখেন যে চক্রবৃদ্ধি সুদ এটার কত হবে? চক্রবৃদ্ধি সুদ হবে, এখানে কিন্তু এই যে কিন্তু একটা ভুল আছে আমাদের এখানে, 2250 দেওয়া, 2250 হবে না, 250 হবে। এটা না, এই যে এখানে একটু ভুল আছে, এটা হবে 250, তাই মিলবে। কত হবে? 250, ঠিক আছে? হ্যাঁ, 200, হ্যাঁ 250 বা 225, এখানে একটু মানে মিস্টেক আছে এখানে অ্যান্সারটা, এই জন্য মিলতেছে না। তবে 210 এর কাছাকাছি আসবে, 210 এর কাছাকাছি আসবে। 200, না না না, রাগ না, আসলেও দেখেন এই ধরনের অঙ্কগুলো আসলে নরমালি একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, এটা হবে 210 এর কাছাকাছি বা 225 হতে পারে। হ্যাঁ, 225 মনে হয় হবে এটা। অ্যান্সারটা হবে এই যে এরকম 225.4। এখন বুঝতেছি। এখন আছেন এই ধরনের অঙ্ক যদি আসে, একদম একুরেট অ্যান্সার তো আপনার আনার দরকার নাই। দেখবেন যে 3 বছরের সরল সুদ বের করবেন। সরল সুদের কাছাকাছি কোনটা আছে দেখবেন, সরল সুদের কাছাকাছি কোনটা আছে, যেমন 7% ইন্টু 1000 ইন্টু 3, তাহলে দেখেন তো 3 বছরের সরল সুদ এইটা ইন্টু 1000 ইন্টু 3, কারণ দশমিক দিয়ে করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে আপনাদের, দুইটা শূন্য, তার মানে 210। দেখেন এই 210 এর কাছাকাছি কোন ভ্যালুটা আছে এখানে? 210 এর অপশনে কিন্তু 225.4 আসবে। হ্যাঁ, অপশন এইটা, অপশন আমাদের ভুল আছে, 325 আছে, 125 আছে, 115, তো 210 এর কাছাকাছি কোনটা? সহজ টেকনিকটা শিখিয়ে দিলাম। সরল সুদ বের করে দেখবেন, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরল সুদ বের করে দেখবেন, সরল সুদের কাছাকাছি কোন অ্যান্সারটা, ওইটাই হবে সঠিক। ঠিক আছে? ঠিক আছে কিনা? হ্যাঁ, সরল সুদের কাছাকাছি, আবারও বলতেছি, সরল সুদের কাছাকাছি
রাক্সানা খানম বলতেছেন এটা হবে, এটা হবে না। হ্যাঁ, এখন বলেন আর কার, আর কোনটা? আমি কি এটা বুঝছেন কিনা? এই ধরনের অঙ্ক আসলে দেখবেন যে দশমিকে তো আছে একটু সমস্যা হয়। সরল সুদের কাছাকাছি রেজাল্টটা দিবেন, সরল সুদের কাছাকাছি অ্যান্সার বের করবে, তাই হবে। এটা সরল সুদ, আমরা 3 বছরের সরল সুদ বের করতে পারি না, তো চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। দেখবেন এটা সরল সুদের কাছাকাছি কোন অ্যান্সারটা, এটার সরল সুদের কাছাকাছি কোন অ্যান্সারটা, এই যে এটা হবে। এটা কিন্তু বইয়ের মধ্যে বলা আছে 225.4 হবে অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে। টাইপ 5 এর একদম টাইপ 5 এর 1 নম্বরে কাটাকাটি শুধু না। ওকে, দেখি টাইপ 5 এর 1 নম্বরে কাটাকাটি কি আছে এখানে দেখেন, খেয়াল করেন। টাইপ 5 এর 1 নম্বরে কাটাকাটি হইতেছে এরকম, 100 ইন্টু 1225, নিচে হইতেছে 100 ইন্টু কত, 3 ইন্টু 7.5, এইটাই এইটা হইতেছে। এখন এইটাতে আপনার প্রথমে কাজ করতে হবে, এই দুইটাকে গুণ করতে হবে। এখানে আছে কত, 1225 ইন্টু 100, যা আছে থাকুক, নিচে হইতেছে 100 ইন্টু কি থাকতেছে। এখন এই দুইটা দেখেন, এই দুইটা গুণ করে প্রথমে এই 0, 3 5 15 5, 3 7 21, আর একে কত 22, দশমিক ছিল কয় ঘর পরে, দশমিক ছিল 2 ঘর পরে। এই যে 2 ঘর পরে দশমিক ছিল, দশমিক দিয়ে দিলাম। এখন আপনি করতেই পারেন এটা, এই যে এইটা কেটে দেন, সহজ বিষয়। এখন তাহলে আমাদের কি থাকতেছে, এই যে 1225, নিচে হইতাছে এইটা, তাই না? এখানে দশমিক আছে, এই দশমিক তুলে দেন, উপর হবে একটা 1, কয়টা শূন্য, 2টা শূন্য, এখানে 2টা শূন্য দিন, তাহলে এটা কাটা, তার মানে 100। দেখেন ক্লিয়ার, এটা কাটাকাটি যাদের প্রবলেম ছিল। টাইপ 15, টাইপ 5 এর 15 মানে কি, টাইপ 5 এর 15 কি? সজীব সরকার সূর্য বলছেন টাইপ 6 এর 16 নম্বর। স্যার টাইপ 6 এর 16 কি কোনো অঙ্ক? আচ্ছা, টাইপ 6 এর 16 কি কোনো অঙ্ক? এখানে কি বলছে, টাইপ 6 এর 16, কোন মূলধন 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, সুদের হার 5 টাকা হলে সুদ আসলে কত? 1 বছরের জন্য দেখেন তো, সুদের হার 5 টাকা মানে 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা। এখানে বলা আছে এইটা মানে 5 টাকা হার সুদ মানে কি, 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, 100 টাকার 3 বছরের সুদ কত, 15 টাকা। তো আমাদের বলছে সুদ আসলে কত অংশ, তো সুদ বাই আসল, আসল ধরে নিছি কত 100, সুদ ধরে নিছি কত 15, কাটাকাটি করে। এটা কি কোনো অঙ্ক নাকি? কি যে বলেন, মানে যার যা মন চাইতেছে। টাইপ 5 এর 15, এটা তো করাইলাম। টাইপ 5 এর 15 এটা এতক্ষণ করাইলাম। এটা কি অঙ্ক? 5 এর 15 কি আছে দেখেন, 5 এর 15, টাইপ 5 এর 15 এখানে চেয়েছে কোন মূলধন 5% সরল সুদে 20 বছরের সুদ আসলে এত টাকা হলে মূলধন কত। এই ধরনের মূলধন বের করার সূত্রটা কি, আপনি সূত্র তো মনে পারেন না। 100 ইনটু এ, নিচে হইতাছে কত, 100 যোগ n ইনটু আর, এটাই তো সূত্র। এক পি ইকুয়াল, দেখেন মূলধন বের করার সূত্র এটা, যখন সুদ আসল দেওয়া থাকবে, যখন সুদ আসল দেওয়া থাকবে, তো 100 ইনটু সুদ আসল কত, সুদ আসল দেওয়া আছে 5000, নিচে 100 যোগ n ইনটু আর, n এর মান কত 20, আর আর এর মান কত 5, এটাই তো অঙ্ক। 100 ইনটু 5000, নিচে হইতাছে 100 যোগ 100, তার মানে 100 যোগ 100 কত হইতাছে 200, নিচে হইতাছে 200, তাহলে 100 ইনটু 5000, নিচে হইতাছে 200, কাটাকাটি করেন, এই দুইটা শূন্য দুইটা শূন্য, তাহলে 25000। এগুলা কি অঙ্ক নাকি? এগুলো তো করানো হয়েছে, প্রত্যেকটা অঙ্কই প্রত্যেকটা টাইপই বোঝানো হয়েছে। সমস্যা হচ্ছে, সমস্যা কি জানেন, সমস্যা হচ্ছে যে ক্লাসে আমরা করি না, ক্লাসে মনোযোগ দিই না এক, আর বাসায় কোনো প্র্যাকটিস করি না।
ঠিক আছে, এখন তেরো আর 41 নম্বর নাকি পারে না, এটা আজকে বুঝাইলাম না আমি। এরপরে কোন অধ্যায় করাবো এটা জানাবো, হ্যাঁ। প্রাইমারির জন্য যেটা ইম্পর্টেন্ট ওইটাই করাবো। ঠিক আছে, ভালো থাকেন। আর যারা নিবন্ধন পেজ বেসে ভর্তি আছেন, নিবন্ধন পেজে আছেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।